আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। সবাই আছেন? ওকে, কি অবস্থা? নাহিয়ান কেমন আছেন? বাকি সবাই? ওকে, ক্লিয়ার। আচ্ছা, যিনি হ্যান্ড রেজ করে রেখেছেন আনমিউট করে দেন। আচ্ছা, আমি হাফিজুর রহমানকে আনমিউট করে দিচ্ছি। হাফিজ কেমন আছেন? আনমিউট করে দিয়েছে আপনাকে, হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হাফিজ? এই তো স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন, কিছু বলতেন? স্যার, না স্যার। আচ্ছা, এমনিতেই কথা বলার জন্য। পরে ঈদ জি কেমন জি কাটলো আপনার? স্যার, এই তো মোটামুটি ভালো স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের খুব সম্ভবত আপনাদের ব্যাচে নাকি কালকে, কোন ব্যাচে যেন, কালকে তো আপনাদের সাথে মনে হয় ক্লাস হয়েছিল আমার, হয়েছিল কি? স্যার আমরা তো হচ্ছে আপনার 11 থেকে 20 গ্রেডের ব্যাচ 18। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে কি ক্লাস হয়েছিল কালকে আমার? একটু বলবেন না তো। স্যার, কালকে হয় না স্যার, ঈদের আগে হয়েছে স্যার। আচ্ছা, ঈদের আগে হয়েছে। তো জি কালকে স্যার। খুব সম্ভবত আমাকে একটা ব্যাচ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, 11 থেকে 20তম গ্রেডেরই। তো তারা জিজ্ঞাসা করেছিল যে স্যার, আমরা যে এখন আপাতত যে ভিডিওর মানে রেকর্ডেড ক্লাসগুলো যেভাবে করছি, তো আমাদের যখন শেষ হবে, মানে আমাদের এখন তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপে সমস্যা আছে। তো অ্যাপে সমস্যা থাকার কারণে আমরা আপাতত ক্লাসগুলো ইয়েতে করে করছি আর কি, ফেসবুক লাইভে করছি। তো এই ফেসবুক লাইভ থেকে পরবর্তীতে ক্লাসগুলো যখন অ্যাপটা ঠিক হবে তখন আপলোড দেওয়া হবে কিনা, তো সে ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো পরবর্তীতে আমি সার্ভিস ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। তো তারা আমাকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এটা যখন শেষ হবে, মানে অ্যাপের কাজটা যখন শেষ হবে তখন অবশ্যই সেই অ্যাপের মধ্যে যে ক্লাসগুলো আছে সেগুলো আপলোড দেওয়া হবে। ঠিক আছে? তো জি স্যার। আপনাদের এটা জানিয়ে রাখলাম, যেহেতু আপনারাও পরবর্তীতে এটা নিয়ে জিজ্ঞাসা করতে পারেন, তো আগে থেকেই জানিয়ে রাখলাম জিনিসটা। তো আপনাদের ঈদের সময় কি ক্লাস হয়েছিল? লাস্ট ক্লাস কি হয়েছিল বলতে পারবেন আমাকে কেউ? স্যার লাস্ট ক্লাসটা হয়েছিল স্যার সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছিল স্যার, সাজ্জাদ স্যারের। আমার সাথে কি ক্লাস হয়েছিল, মানে আমার সাথে লাস্ট ক্লাস কি হয়েছিল? আচ্ছা, স্যার পার্ট অফ পিস পিস স্যার। পার্টস অফ স্পিচ। জি জি পার্টস অফ স্পিচ কি একটা পার্ট না দুটো পার্ট? স্যার, পার্ট অফ পিস পিস তো 8 প্রকার, একটা পার্ট হয়েছে মনে হয় স্যার। একটা পার্ট হয়েছে না? আর জি আপনাদের জি কি এমন কোনো টপিক আছে যে টপিক বাকি আছে রিটেনের? কোনটা, কোন কোন টপিক বাকি আছে? আচ্ছা স্যার, রিটেন হওয়ার কথা, হ্যাঁ আজকে রিটেন হওয়ার কথা। কিন্তু কোন কোন টপিক বাকি আছে সেটা যদি আমাকে একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। আমরা তো ক্লাস রিটেনের ক্লাস করিনি স্যার, একটা ক্লাস পাইছি শুধু। আচ্ছা, রিটেনে একটা ক্লাসে কি পড়েছিলেন সেটা বলেন। এইটাই আপনি পড়েছিলেন স্যার, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ না না, পর্যন্ত রিটেনের পড়েছিলেন। রিটেনের যে ক্লাসটা করেছিলেন সেখানে কি পড়ানো হয়েছিল? রিটেন কোনো ক্লাস হয়নি এরকম। আচ্ছা, রিটেন কোনো ক্লাস হয়নি না? আচ্ছা ঠিক আছে, তাহলে জি। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, আবার অনেকে বলছে জি। ওপ্পো স্যার, আপনার নামটা তো লেখা নাই। ওপ্পো স্যার লেখা। আমার নাম মাহফুজ স্যার। আচ্ছা, মাহফুজ ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, বলেন। স্যার আমাদের একটা ক্লাস গ্যাপ গেছিল, রাইট ফর্ম অফ ভার্ব, এটা তো হয়নি স্যার। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বটা হয়নি, আমি একটু সার্ভিস থেকে জেনে আসছি যে ব্যাপারটা আর কি। আর আপনাদের রিটার্নের ক্লাস তো মানে আজকে রিটার্নের তো কোনো ক্লাস করেন নাই তাই না? আগে আজ না পরে। থেকে স্যার। হওয়ার কথা। আজ থেকে হওয়ার কথা। জি, জি, জি। আচ্ছা, হুম। রাইট ফর্ম অফ ভার্বের যে ক্লাসটা আছে এটা তাহলে আজকে আমরা রিটেনে যাই। রিটেনে ফ্রেজ এন্ড ইডিয়মস দিয়ে সেন্টেন্স বানানোটা একটু দেখি। সেটা যখন শেষ হবে পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আমি সার্ভিসে বলে দিব আপনাদের যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা আছে সেটা যেন আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেয়। আপনারাও একটু সার্ভিসে জানাবেন, যেহেতু তারা একটু ব্যস্ত থাকে, তো সেই জন্য একটু জানিয়ে দিলে আশা করছি যে ক্লাসটা নিয়ে নেওয়ার ব্যবস্থা করবো। একটু লিখে রাখেন রাইট ফর্ম অফ ভার্ব এই ব্যাচের নাম সহ। তাহলে আজকে আমরা সেন্টেন্সে যে জিনিসটা, আজকে আমরা মানে রিটেন ক্লাসে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেন্টেন্স মানে মেকিং, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস দিয়ে। যে কোনো একটা ফ্রেজ এন্ড ইডিয়মস আপনাকে পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়। ফর এক্সাম্পল কেমন দিয়ে দেয় জানেন? পরীক্ষার সময় ধরেন দিয়ে দিল যে বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য কি নাম একে বলতে ব্লু, হবে? এটা দিয়ে সেন্টেন্স বানাতে বললো।
তাই তো, বিনা মেঘে বজ্রপাত, এটা আমরা মোটামুটি জানি। এখন এটা দিয়ে যদি সেন্টেন্স বানাতে বলে আপনাকে, তো সেক্ষেত্রে আপনি কি রকম সেন্টেন্স, আপনি যদি এটার ভাবার্থ জানেন, আপনি সেক্ষেত্রে একটা সেন্টেন্স বানানো আপনার জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না। ধরেন এটার ভাবার্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বা আকস্মিক কোন একটা ঘটনা বা সাডেন কোন একটা থিং, তাহলে এটা দিয়ে সেন্টেন্সটা কেমন হতে পারে যে দ্য ডেথ অফ হিজ সন ওয়াজ লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু টু হিম, যে তার সন্তানের হঠাৎ মৃত্যুটা তার কাছে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়েছিল। তো এই জাতীয় এইরকম বিভিন্ন শব্দ দিয়ে দেয়, এবং বিভিন্ন শব্দ দিয়ে দেয়, মোরাললেস দেখা যায় যে 5টা শব্দ দিয়ে দেয়, এবং সেই 5টা শব্দ দিয়ে আসলে ফ্রেজ তৈরি করতে বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সেই হিসেব করে একটু দেখব। তাহলে আজকে আমরা বেশ কিছু ফ্রেজ শিখবো এবং তা দিয়ে সেন্টেন্স বানানোর কথা বলবো। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট, সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা এমনিতেই পারবো। ফর এক্সাম্পল এবিসি, এবিসি দিয়ে কি প্রাথমিক জ্ঞান, এলিমেন্টারি নলেজ যেটাকে বলা হয়। তো এটা দিয়ে যদি আপনার সেন্টেন্স বানানোর কথা বলা হয়, আপনি অবশ্যই বলতে পারেন যে হি ডাজন্ট হ্যাভ এনি এবিসি অফ ইংলিশ, হি ডাজন্ট হ্যাভ এনি এবিসি অফ কি বলে মিউজিক, তার কোনো এবিসি জ্ঞানও নাই মিউজিক সম্পর্কে, এরকম আপনি দিতেই পারেন। তো এই জাতীয় কয়েকটা আমরা শব্দ দেখবো, এবং তার পাশাপাশি সিনোনিমাস কিছু শব্দ দেখে ফেলবো আমরা ফ্রেজ এন্ড ইডিয়ামস। ঠিক আছে, প্রথমেই যদি বলি ইডিয়ামস এন্ড ফ্রেজের মধ্যে এবিসি, যেটার কথা একটু আগেই বললাম। এবিসি মানে কি আমরা দেখলাম, প্রাথমিক জ্ঞান, তাই তো? তো এই প্রাথমিক জ্ঞান ছাড়া আর কি হতে পারে? এলিমেন্টারি নলেজ হতে পারে এবিসি মানে, প্রাইমারি নলেজ হতে পারে এবিসি মানে, বেসিক নলেজ হতে পারে এবিসি মানে। অর্থাৎ যে কোনো এলিমেন্টারি নলেজ, প্রাইমারি নলেজ, বেসিক নলেজ যাই বলেন না কেন, সেটা দিয়ে একটা মানে এবিসি কে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটাকে দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বলি যে হি ডাজন্ট হ্যাভ এনি এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা হি ডাজন্ট হ্যাভ এনি এবিসি অফ মিউজিক, ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ। মিউজিক সম্পর্কে কোনো এবিসি জ্ঞানটাও নাই, তাই তো? এরকম দিতে পারেন। অল ইন মানে কি পরিশ্রান্ত, বা আপনি বলতে পারেন টায়ার্ড। when someone is saying he is tired বা পরিশ্রান্ত, তাহলে তখন বলা যায় অল ইন, মানে যখন কেউ পরিশ্রান্ত বা ক্লান্ত, এই ক্লান্ত বোঝানোর ক্ষেত্রে অল ইন কথাটা ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে দিয়ে একটা সেন্টেন্স বলেন যে হি সেইড, বা আফটার এ হেক্টিক ডে, আফটার আ হেক্টিক ডে, he said I am all in। অর্থাৎ খুবই একটি ক্লান্তিকর দিন পার করার পরে তিনি বলল আমি একেবারে পরিশ্রান্ত, বা আমি টায়ার্ড হয়ে গেছি, আমার দ্বারা আর সম্ভব না। আফটার পাসিং আ হেক্টিক ডে, আফটার পাসিং আ হেক্টিক ডে আপনি বলতে পারেন আফটার পাসিং আ হেক্টিক ডে, তাহলে আরো সুন্দর হয়। আফটার পাসিং আ হেক্টিক ডে হি সেইড আই অ্যাম অল ইন। তাহলে একটা হেক্টিক ডে পার করার পরে সে বলল আমি পরিশ্রান্ত। এ রাউন্ড ডজন মানে পূর্ণ ডজন বা 12টি, তাই তো? তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স বানান তো। হুম, বুদ্ধি করে বানান, অবশ্যই পারবেন। ডজনটা আমরা কিসের সাথে আসলে কিনি, মানে কোনো কিছু কেনার ক্ষেত্রে কি কিনে থাকি? ডিম কিনে থাকি, কলা কিনে থাকি, তাই না? তো সেক্ষেত্রে হি বট আ রাউন্ড ডজন অফ বানানা, হি বট আ রাউন্ড ডজন অফ এগ। আপনি বলতে পারেন, তাহলে আপনি যখন এ রাউন্ড ডজন বলছেন, এই রাউন্ড ডজনটার ক্ষেত্রে আপনি বলতে পারেন হি বট আ রাউন্ড ডজন অফ এগস। অর্থাৎ সে একটা এগের বা ডিমের একটা রাউন্ড ডজন সে কিনেছে। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, সেটা হচ্ছে বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়, বা যেটা হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, যেটা হচ্ছে বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আমি কয়েকজনকে একটু আনমিউট করে দিই, আপনাদের যাদের আশেপাশে সাউন্ড হওয়ার সুযোগ কম রয়েছে তারা একটু আনমিউট হয়ে থাকেন। তো রিটেন ক্লাস তো আমরা পার্টিসিপেট করতে করতে যদি করি, তাহলে আমরা মানে বেশ ভালো করতে পারবো। মানে যারা পার্টিসিপেট করবেন তারা দেখবেন যে ইংলিশ সেন্টেন্স মেকিংটাও আপনাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে। নাহিয়ানকে আনমিউট করে দিয়েছি, আমার রাসেল একটা আহমেদকে কোশ্চেন ছিল আনমিউট করে দিয়েছি। স্যার, একটা কোশ্চেন ছিল জি জি শিওর, বলেন। স্যার। এই ইডিয়ম ফ্রেজ স্যার কেমনে মনে রাখবো স্যার? মানে মুখস্থ ছাড়া কি আদার্স মুখস্থ ওয়াইজ? ছাড়া ভাবার্থ, এটা
ভাবার্থ। এই যে দেখেন এটা ভাবার্থটা কেমন, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। ডিসকর্ড মানে কি, বিবাদ বা ঝগড়া। এখন বিবাদের বিষয় যখন বলা হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, মনে করেন এটা ভাবার্থটা এরকম যে আপনার এবং আপনার প্রতিবেশীর বাড়ির ঠিক সীমানার মাঝামাঝি বরাবর একটা গাছ আছে যেটা আপনার জায়গায় বেশি পড়েছে, সেই গাছের অংশটা আপনার জায়গায় বেশি পড়েছে। এমন টাইমে সেই গাছ থেকে একটা আপেল পড়লো, সেই আপেলটা আপনার প্রতিবেশীর জায়গায় পড়লো। এখন আপনার এবং আপনার প্রতিবেশীর মধ্যে ঝগড়া হচ্ছে, আপনার প্রতিবেশী বলছে এটা তো আমার জায়গায় পড়েছে, আপনি বলছেন আপেল গাছটা তো আমার জায়গায়। তো এই যে আপেলটা নিয়ে বিবাদ হচ্ছে, এটাই হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, মানে এগুলো হচ্ছে ভাবার্থ। ঠিক আছে। সিমিলারলি অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন, এগুলো শব্দার্থ না, ভাবার্থ। সিমিলারলি রাউন্ড ডাজন, অল ইন। অল ইন মানে কি, একেবারে শেষ। অল ইন মানে কি, অল হচ্ছে একেবারে ভেতরে, অল হচ্ছে সব, ইন হচ্ছে শেষ। এবিসি মানে কি, শুরু হয়েছে যেটা দিয়ে। এবিসি ইংরেজি অ্যালফাবেট শুরু হয়েছে যেটা দিয়ে, এবিসি দিয়ে। এবিসিটা কি, একেবারে স্টার্টিং পয়েন্ট বা একেবারে এলিমেন্টারি নলেজ, একেবারে প্রাইমারি বা বেসিক নলেজ। ঠিক আছে। তাহলে আপনি যখন বলছেন অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, সেটা হচ্ছে বিবাদের বিষয়। ফর এক্সাম্পল, আপনি যদি এটা একটা দিয়ে সেন্টেন্স বানান, দ্য পিস অফ ল্যান্ড হ্যাজ বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স, এটা যদি একটু লিখে ফেলি যে দিস পিস অফ ল্যান্ড has become an apple of discord, apple of discord between the two brothers. তাহলে যখন বলা হচ্ছে যে এই আমটি বা এই জমিটি, দিস পিস অফ ল্যান্ড হ্যাজ বিকাম, এই জমিটি দুই ভাইয়ের মাঝে অ্যাপেল অফ ডিসকর্ড হয়েছে, তাই তো? বলেন। তাহলে যখন বলা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়, তাই তো? এরপরে যদি আমরা যাই অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, সিমিলারলি আরো দু একটা সেন্টেন্স। এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে রাইট ফর্ম অফ ভার্বেও আমরা একটা নিয়ম করে থাকি, সেটা কি অ্যাজ ইফ অর্থ যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কথাটির অর্থ দাঁড়ায় যেন। সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলতো যেন সে তার আগে থেকে সবকিছু জেনে এসেছিল। তো সেক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যখন একটা সেন্টেন্সে থাকে, তার একটা সেন্টেন্স যে অংশে থাকে, একটা অংশ যেই টেন্সে থাকে, অপর অংশটি সেই টেন্সের অতীতে হয়ে যায়। এখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে যদি একটা সেন্টেন্স বানাই, ফর এক্সাম্পল আমি যদি বলি হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাড, সে এমন ভাবে কথা বলছে যেন সে একজন পাগল হয়ে গিয়েছিল। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাড। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল। এখন অ্যাজ ইফ দিয়ে আরো একটা সেন্টেন্স বানান তো, অ্যাজ ইফ দিয়ে আরো একটা সেন্টেন্স বানান। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছু জানে। হি টকড অ্যাজ ইফ দ্যাট হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলছিল যেন সে তার আগে থেকে সবকিছু জেনে এসেছিল, তাই তো? এটা গেল আরো একটা। তাহলে এগুলো লিখছেন তো, পাশাপাশি লিখছেন তো? ওকে, গুড। এরপরে যদি বলি অ্যাট এ লস, সেটা হচ্ছে হতবুদ্ধি হওয়া। কি করবেন বুঝতে পারছেন না, এটাকে আপনি পাজলড বলতে পারেন। অ্যাট এ লসটাকে আপনি পাজলড বলতে পারেন, আপনি কনফিউজড বলতে পারেন, আপনি বলতে পারেন যে পাজল বা কনফিউজ, বা আপনি বলতে পারেন অ্যাট ডিলেমা বা অন ডিলেমা, আপনি কি করবেন বুঝতে পারছেন না, কিং কর্তব্য বিমূঢ়। তো সেই ক্ষেত্রে আপনি যখন বলছেন অ্যাট এ লস, সেটা হচ্ছে হতবুদ্ধি হওয়া, তাই তো? তাহলে আমরা যদি অ্যাট এ লস এর কথাটা বলি, অ্যাট এ লস হচ্ছে কি, কোনো কিছুর ব্যাপারে যখন আপনি কি বলে প্রচন্ড পরিমাণে হতবুদ্ধির মধ্যে বা ইনডিসিশনে ভুগছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন হি ওয়্যার অ্যাট এ লস while he saw her, বা হি ওয়্যার অ্যাট এ লস, বা হি
একটা অংশ যদি আপনি কন্টিনিউয়াসে দিয়ে দেন যে while seeing her he were at a loss, যে যখন সে তাকে দেখেছিল সে হারিয়ে গিয়েছিল তাকে দেখে, তাই তো? তাহলে যদি আমি বলি while, আচ্ছা, he were at a loss, he were at a loss, at a loss while he saw her. He were at a loss while he saw her. তো সেক্ষেত্রে যখন সে তাকে দেখেছিল সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। এরপরে যদি বলি এ ক্যাসেল ইন দা এয়ার, আকাশ কুসুম কল্পনা করা। ক্যাসেল ইন দা এয়ার, ক্যাসেল কথাটার অর্থ কি? এই যে আপনি যেটা বললেন, আমাকে কে যেন বললেন যে স্যার এটা মনে রাখা যায় কিভাবে, এই যে মনে রাখার টেকনিকটা দেখেন, আপনি যদি শাব্দিক অর্থগুলো জানেন তাহলে ভাবার্থটা একেবারেই সহজ। আপনি যখন দেখছেন অ্যাট এ লস, মানে কি আপনার মাইন্ড হারিয়ে ফেলেছেন, আপনার মাইন্ডটাকে লস করে ফেলেছেন আপনি, তো সেক্ষেত্রে কিংকর্তব্য বিমূঢ় কি করতে হবে আপনি বুঝতে পারছেন না। যখন বলা হচ্ছে এ ক্যাসেল ইন দা এয়ার, সেটা হচ্ছে কি আকাশ কুসুম কল্পনা করা। মনে রাখতে পারি কিভাবে আসে? এয়ার মানে কি? এয়ার বাতাস। মানে হচ্ছে বাতাস। ক্যাসেল মানে কি? ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, তাই তো? তাহলে ক্যাসেল মানে দুর্গ এবং বাতাস হচ্ছে এয়ার। তাহলে বাতাসের মধ্যে দুর্গ বানানো কি সম্ভব? বাতাসের মধ্যে বাড়ি বানাতে পারবেন? না সম্ভব স্যার। না। তাহলে আকাশ কুসুম কল্পনা করা। আপনি ক্যাসেল ইন দা এয়ার যখন বলছেন, আকাশ কুসুম কেউ যখন কল্পনা করছে, কি বলে যে যখন আপনি বাস্তবের সাথে রিলেশন নাই এমন কোনো কিছু চিন্তা করছে, সেক্ষেত্রে বলা যায় এ ক্যাসেল ইন দা এয়ার, যাকে বলা যায় আকাশ কুসুম কল্পনা করা। এখন এটাকে দিয়ে যদি সেন্টেন্স বানান, সেন্টেন্স কি হতে পারে? আপনি বলতে পারেন যে ডোন্ট মেক এ ক্যাসেল ইন দা এয়ার, ডোন্ট মেক আ ক্যাসেল ইন দা এয়ার। তাহলে এটা আপনি লিখতে পারেন যে ডু নট মেক আ, বা you should not make a castle in the air. তোমার বাতাসে দুর্গ বানানো উচিত নয়, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে ক্যাসেল ইন দা এয়ার, বাতাসে দুর্গ বানানোর কথা বলা হচ্ছে, ইউ শুড নট বিল্ড আ ক্যাসেল ইন দা এয়ার, তাহলে তোমার বাতাসে দুর্গ বানানো উচিত নয়। গেল এটা, তাই তো? এরপরে যদি যাই আমরা, এরপরে যদি যাই সেটা হচ্ছে কি এ ম্যান অফ লেটার্স, যাকে বলা যায় পণ্ডিত ব্যক্তি। লেটার্স, এটাকে মনে রাখা যায় কিভাবে আসেন তো দেখি। লেটার মানে কি? লেটার মানে হচ্ছে অক্ষর, তাই না? তাহলে যখন বলা হচ্ছে এ ম্যান অফ লেটার, লেটার মানে হচ্ছে অক্ষর, তাই তো? লেটার মানে হচ্ছে অক্ষর। তাহলে এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে কি পণ্ডিত ব্যক্তি। তাহলে যার মধ্যে বেশি অক্ষর রয়েছে সেই তো পণ্ডিত হবে নাকি? তাহলে ম্যান অফ লেটার্স যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে যে মানুষটার ভেতরে বেশি অক্ষর রয়েছে, যে মানুষটার জ্ঞান বেশি, তাকে বলা যায় এ ম্যান অফ লেটার্স। তাহলে এই ম্যান অফ লেটার্স হচ্ছে কি পণ্ডিত ব্যক্তি। ফর এক্সাম্পল, আমি যদি এটা দিয়ে সেন্টেন্স বানাতে চাই, আমি যদি বলি যে রহিম ইজ আ ম্যান অফ লেটার্স, তাহলে হয়ে যায় রহিম ইজ আ, রহিম ইজ আ ম্যান অফ লেটার্স। রহিম একজন পণ্ডিত ব্যক্তি, রহিম ইজ আ ম্যান অফ লেটার্স, তাহলে হয়ে যায় এটা। এটা হচ্ছে পুরোটাই। এখন এটা দিয়ে যে একটাই সেন্টেন্স হবে তা না, কিন্তু এটা দিয়ে আরো অনেক সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, এটা দিয়ে আরো অনেক সেন্টেন্স হতে পারে, জাস্ট আমি একটা সেন্টেন্স আপনাকে দেখালাম, ঠিক আছে? এরপরে যদি যাই, এ ম্যান অফ স্ট্র। স্ট্র কথাটার অর্থ কি জানেন? স্ট্র কথাটার অর্থ হচ্ছে খড়কুটো। খড় দেখেছেন না? খড় দেখেছেন না? খড়কুটো। তাহলে এই ম্যান অফ স্ট্র হচ্ছে দুর্বল চিত্তের লোক, যার মানে কি বলে যে মানে শক্তি সামর্থ্য কম, বা মানে যে আসলে খুব থাকে না ভীরু টাইপের লোক। তাহলে এই ম্যান অফ স্ট্র যদি হয় দুর্বল চিত্তের লোক, তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা বানাই যে ডোন্ট মেক আ ফ্রেন্ডশিপ উইথ আ ম্যান অফ স্ট্র, ডু নট মেক ফ্রেন্ডশিপ উইথ আ ম্যান অফ স্ট্র, যে দুর্বল চিত্তের কোনো মানুষের সাথে বন্ধুত্ব করো না। তাহলে ডোন্ট মেক ফ্রেন্ডশিপ উইথ আ ম্যান অফ স্ট্র, তাই তো? তাহলে দুর্বল চিত্তের কোনো মানুষের সাথে ফ্রেন্ডশিপ করো না, সেটা হয়ে যাচ্ছে ডোন্ট মেক আ ফ্রেন্ডশিপ উইথ আ ম্যান অফ স্ট্র।
এরপরে যদি যাই সেটা কি, এ ম্যান অফ স্ট্র গেল, দুর্বল চিত্তের লোক। এ স্কোয়ার পিক অন আ রাউন্ড হোল, যেটাকে বলা যায় অনুপযুক্ত। এ স্কোয়ার পিক অন আ রাউন্ড হোল, যেটা কিনা উপযুক্ততা নাই যার মধ্যে। তাহলে যখন বলা হচ্ছে যে অনুপযুক্ত কোনো কিছু জিনিস, মনে করেন এই স্কোয়ার মানে কি, চতুর্ভুজ। এই চতুর্ভুজ আকৃতির কোন একটা জিনিস বৃত্তাকার রাউন্ড হোলের মাঝে আপনার রাখার কথা বলা হচ্ছে, যে স্কোয়ার একটা জিনিস রাউন্ড একটা হোল বা একটা মানে কি বলে যে বৃত্তাকার একটা কোনো কিছুর মধ্যে চতুর্ভুজ আকৃতির কোন একটা জিনিসকে রাখা হচ্ছে। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে স্কোয়ার পিগ অন আ রাউন্ড হোল, সেটাকে বলা যায় অনুপযুক্ত কোনো কিছু, যেটা উপযুক্ততা নাই, তাই তো? তাহলে স্কোয়ার পিগ অন আ রাউন্ড হোল। তাহলে এটাকে যদি মনে রাখি, আমরা মনে রাখতে চাই যে অনুপযুক্ত কোনো কিছু, স্কোয়ারের একটা জিনিসের মধ্যে রাউন্ড একটা জিনিস নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ না। এখন এটাকে দিয়ে যদি সেন্টেন্স আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারবো? আমরা যদি বলি যে কি বলে, টকিং উইথ আ ইলিটারেট, টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড উইথ আ ইলিটারেট, বা টকিং অ্যাবাউট ইন্টেলিজেন্স উইথ আ ইলিটারেট পারসন ইজ নাথিং বাট আ স্কোয়ার পিক অন আ রাউন্ড হোল। অর্থাৎ যার জ্ঞান নাই, বা যে আসলে অশিক্ষিত, মূর্খ আর কি, মূর্খের সাথে জ্ঞানের আলাপ করা আসলে একটা অনুপযুক্ত বিষয়, যেটা আসলে উপযুক্ততা নাই। বা আপনি যদি বলেন যে being a commerce background student doing the class of কি বলে, doing the class of আপনার কি বলে আপনাদের ফিজিক্স, being a commerce background student বা being a business background student doing the class of physics is nothing but a square peg on a round hole। তাহলে এটা দিই তো। আপনারা কি জানেন বর্তমানে যে একমুখী শিক্ষা ব্যবস্থা চলে আসছে, ক্লাস 9-এ যারা পড়ে তারা কিন্তু এখন আর সায়েন্স কমার্স আর্টসে যায় না, জানেন? একমুখী, মানে তাদের জি স্যার। সবগুলো বই একমুখী থাকে। এই সিস্টেমটা কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের সময় এই সিস্টেমটা যদি থাকতো, তাহলে বিসিএস থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে অনেক বৈষম্য কমে যেত। যেমন আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, ব্যাপারটা এমন না যে আমি অঙ্কে খারাপ ছিলাম বা এরকম কিছু। আমার বড় ভাই পড়েছে সায়েন্সে, তো আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, তো আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমি যেন আপনার বিজনেস গ্রাজুয়েট হই, তো সেই হিসাব করে আমি বিজনেস গ্রাজুয়েট হলাম। তো বিসিএস যখন দিতে গেলাম বা যে কোনো জায়গায় পরীক্ষা যখন দিতে গেলাম, তখন দেখলাম যে সবকিছুতে হায়ার ম্যাথ বা সায়েন্সের স্টুডেন্টরা প্রায়োরিটি পায়। আমি ফিজিক্স কেমিস্ট্রি তো আমার প্রয়োজন ছিল না, আমি তো পড়ি নাই সেজন্য। তো দেখা গিয়েছে যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়েছে, এখন আমার যেটা প্রিন্সিপাল না, সেই প্রিন্সিপালে তাদের সাথে গিয়ে আমার ফাইট করতে হয়েছে। এখন ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়েছে তাদেরকে যদি বলা হতো অ্যাকাউন্টিং এ পরীক্ষা দেন, তারা যেমন আনইজি ফিল করতো, আমিও এরকম আনইজি ফিল করেছি। তো এই জিনিসটা বর্তমানে কিন্তু খুব একটা ভালো উদ্যোগ, আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ, এটাতে বৈষম্য কমে যায়। তাহলে এটাকে যদি আমি বলি যে বিং আ কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বিং আ বিজনেস গ্রাজুয়েট ডুইং দ্য ক্লাস অফ biology is like a square peg pig মানে কি জানেন? শূকর। on a round hole আর হোল মানে হচ্ছে গর্ত, ঠিক আছে? রাউন্ড হোল, বিং আ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল, ঠিক আছে? তাহলে অনুপযুক্ত জিনিস, তাহলে এতটুকু হয়েছে। জি স্যার। ওকে, গুড। এরপরে যদি যাই, আফটার ওয়ান্স ওন হার্ট, সেটা হচ্ছে কি কারোর মনের মতো যখন বোঝানো হচ্ছে, আফটার ওয়ান্স ওন হার্ট। তাহলে কোনো কিছু যখন কারোর মনের মতো বোঝায়, সেক্ষেত্রে আমরা আফটার ওয়ান্স ওন হার্ট কথাটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই ওন হার্ট, সে আমার মনের মতো একটা নারী, শি ইজ আ গার্ল বা শি ইজ আ ওম্যান আফটার মাই ওন হার্ট। তাহলে আফটার মাই ওন হার্ট কথাটি দিয়ে সাধারণত কারোর মনের মতো কোনো কিছুকে বোঝায়। তাহলে আপনি বলতে পারেন যে শি ইজ আ গার্ল আফটার মাই ওন হার্ট, তাহলে কি সে আমার মনের মতো একজন নারী। আপনি যদি বলেন শি ইজ আ গার্ল আফটার মাই ওন হার্ট, শি ইজ আ গার্ল আফটার মাই ওন হার্ট, সে আমার মনের মতো একজন নারী। তাহলে শি ইজ আ গার্ল আফটার মাই ওন হার্ট, সে আমার মনের মতো একজন নারী। এরপরে যদি আমি বলি, সেটা হচ্ছে কি অ্যান অ্যাক্স টু গ্রিন, সেটা হচ্ছে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ।
an extrugrant, অর্থাৎ কোন একটা বিষয়ে আপনি সম্পৃক্ত হচ্ছেন, কোন একটা বিষয়ে আপনি সম্পৃক্ত হচ্ছেন, সেই সম্পৃক্ত হওয়ার নিজের যে ব্যক্তিগত সেলফ মোটিভস থাকে, সেই সেলফ মোটিভস এর কথা বলা হচ্ছে। তাহলে এটাকে দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাতে চাই, আমরা কি বলতে পারি? এটা কি বিবাদের বিষয় হয় না? আমি বুঝি না, আরেকবার বলবেন। এটা কি বিবাদের বিষয় হয় না? বিবাদের বিষয় an গ্রিন না, বিবাদের বিষয় না। আপনি কোনো কিছুর মধ্যে এটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ডটা হচ্ছে বিবাদের বিষয়। সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ হচ্ছে কি, কোনো কিছুর মধ্যে আপনি মানে একটা বিবাদের মধ্যে আপনি আসলে জড়াচ্ছেন আপনার নিজের সেলফ মোটিভটাকে বের করে আনার জন্য, এটা হচ্ছে এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, বিবাদের thank you. মধ্যে আপনি জড়াচ্ছেন, কারণ সচরাচর আমরা কি বিবাদ অ্যাভয়েড করে যাই না, যে এই বিবাদ আমি যাব না, ঝামেলা যাব না। কিন্তু সেই জায়গায় যদি আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে, সেটাকেই বলা যায় এক্সট্রুগ্রিন্ড, অর্থাৎ সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। তো সেক্ষেত্রে এটা যদি আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে চান, আপনি বলতে পারেন হি ওয়াজ ইনভলভড ইন দিস ম্যাটার বিকজ হি হ্যাড অ্যান এক্সট্রুগ্রিন্ড টু অ্যাচিভ। হি হ্যাড অ্যান এক্সট্রুগ্রিন্ড টু অ্যাচিভ, তাহলে হি ইনভলভড ইন দিস ম্যাটার, এটা দিয়ে যদি একটা সেন্টেন্স আপনি বানান যে হি ওয়াজ ইনভলভড ইন দিস ম্যাটার, হি ওয়াজ ইনভলভড in this matter because he had an X to green, an X to green from this issue. তাহলে সে এই জায়গার মধ্যে ইনভলভ হয়েছিল কারণ তার সম্পৃক্ততার ব্যক্তিগত কোন একটা স্বার্থ ছিল। He was involved in this matter because he had an X to green from this matter বা ইস্যু বলতে পারেন। এরপরে যদি বলি at arm's length, সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব, নিরাপদ দূরত্ব। তাহলে নিরাপদ দূরত্ব মানে কি? আর্মস লেন্থ, আপনি এটাকে একটু ভাবার্থ দিয়ে চিন্তা করেন তো। যখন আর্মস লেন্থ বলছে তার মানে কি, আপনি হাতের দূরত্বে আছেন কারো, তাই না? হাতের দূরত্ব। এখন হাতের দূরত্বে থাকলে সেটাকে নিরাপদ দূরত্ব বলা হয় কেন? কারোর হাতের দূরত্ব যদি আপনি থাকেন তাহলে সে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবেন না। কোন একটা পাগল থেকে যদি আপনি খুব কাছাকাছি থাকেন তাহলে সে আপনাকে যে কোনো ক্ষতি করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। কিন্তু একটা আর্মস লেন্থে বা হাতের দূরত্বে যদি থাকেন, সে হুটহাট করে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে অ্যাট আর্মস লেন্থ কথাটা অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব, বা যেই দূরত্বে আপনার সিকিউর ডিস্টেন্স আপনি আসলে বুঝতে পারেন যে এটা আসলে নিরাপদ দূরত্ব মোটামুটি। তাহলে অ্যাট আর্মস লেন্থ কে বলা যায় সিকিউর, মানে কি বলে, নিরাপদ দূরত্ব বা সিকিউর ডিস্টেন্স। তাহলে এটাকে যদি আমি বলি যে উই শুড স্টে অ্যাট আর্মস লেন্থ, অ্যাট আর্মস লেন্থ ফ্রম ড্রাগ এডিকশন, আমাদের মাদকাসক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিত, তাই না? সুন্দর হয় সেন্টেন্সটা। তাহলে আমি যদি বলি উই শুড স্টে অ্যাট আর্মস লেন্থ, আর্মস লেন্থ ফ্রম ড্রাগ অ্যাডিকশন, আমাদের মাদকাসক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিত বা থাকা প্রয়োজন, তাই তো? তাহলে উই শুড স্টে অ্যাট আর্মস লেন্থ ফ্রম ড্রাগ এডিকশন, তাই তো? এরপরে যদি আমরা বলি বেনিফিট অফ ডাউট, বেনিফিট অফ ডাউট এই জিনিসটা হচ্ছে সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধা। সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধার ব্যাপারটা কেমন? এই জায়গায় আমি আপনাদের সবার পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। আমি একটা ঘটনা বলবো, সেই ঘটনার মধ্যে মানে কার ভুল হয়েছে আর কে সঠিক মানে ছিল সেটা সবাই একটু পার্টিসিপেট করবেন, হ্যান্ড রেজ করেও বলতে পারেন বা কমেন্টেও বলতে পারেন। জিনিসটা একটু খেয়াল করে শুনবেন। ধরেন আমরা জানি, আমরা যারা মুসলিম আছি আমরা জানি যে কাতার সোজা করা নামাজ কবুল হওয়ার একটা অংশ। কাতার যদি আমরা সোজা করে দাঁড়াই, নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে বা মানে সুযোগ থাকে। কাতার সোজা যদি না থাকে তাহলে সে নামাজটা কবুল হয় না, এরকম আমরা জানি মুসলিমরা। এখন ধরেন একটা মাঠে বা ঈদগাহ, কয়দিন আগে ঈদের নামাজ পড়েছেন নিশ্চয়ই, তো ঈদগাহের মধ্যে বড় মাঠ, এখন বড় মাঠের মধ্যে কাতার সোজা বা লাইন সোজাটা রেখে নামাজ পড়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কাতার বাঁকা হয়ে যাচ্ছে, মানুষ ঠিক মতো দাঁড়াতে পারছে না। তো এই চিন্তা করে এক ভদ্রলোক কি করলো, এক ভদ্রলোক করলো কি, সে একটা মাঠের মাঝখানে খুঁটি গেড়ে দিল। সে চিন্তা করলো যে এই খুঁটিটা থাকলে হয়তোবা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে, মানে কাতারটা সোজা থাকবে। এখন সেই ভদ্রলোক খুঁটিটা গেড়ে দিয়ে গেল।
আরেক ভদ্রলোক দেখলো নামাজের পূর্বেই এই খুঁটির মধ্যে একটু পরে পরে মানুষ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, হোঁচট খেয়ে এই খুঁটিটার জন্য মানুষ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। এখন সেই ভদ্রলোক করলো কি, এই খুঁটিটাকে তুলে ফেললো। সে চিন্তা করলো মানুষের কষ্ট হচ্ছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আমি এটাকে তুলে ফেলি। এখন আমার যেটা কোয়েশ্চেন সেটা বলেন তো, কে ভালো ছিল এখানে, মানে কার কাজটা উত্তম ছিল বলেন। আপনি শুনছেন এটা? কার কাজটা ভালো ছিল যে বলেন। খুঁটিটা দিয়েছিল, যে দিয়েছিল, আচ্ছা রাসেল আহমেদ যে বলছেন। খুঁটিটা দিয়েছিল মানে লাইন সোজা করার জন্য। আচ্ছা আপনি কে জানো স্যার? মাহফুজ নাকি? সেকেন্ড ম্যান যে খুঁটি তুলেছিল দুইজনেরই, দুইজনেরই ইনফ্যাক্ট দুইজনেরই, মানে এটা আসলে কে ভালো করেছে কে খারাপ করেছে কিভাবে বলবেন আপনি? কারণ খুঁটিটা যে তুলেছে সেও তো আপনার মানে হ্যাঁ, আপনি যেভাবে চিন্তা করবেন দ্যাট ইজ দ্য গ্রেট আনসার। তাহলে যে ভালো, মানে ভালো, যখন আপনি চিন্তা করছেন আসলে এই জায়গার মধ্যে শেক্সপিয়ার একটা কথা আছে। শেক্সপিয়ার একটা কথা ছিল, যে কথাটা হচ্ছে কি, যে দেয়ার ইজ নাথিং গুড অর নাথিং ব্যাড, থিঙ্কিং মেক্স ইট সো। যে আসলে দুনিয়াতে খুব ভালো বলে কিছু নাই, খুব খারাপ বলে কিছু নাই। এই জিনিসটা আপনার পুরোটাই চিন্তার উপরে ডিপেন্ড করে। আপনি চিন্তা করছেন, আপনার সোসাইটাল কনস্ট্রাকশন আপনাকে বলছে যে ধরেন নামাজ পড়া ভালো, আপনি চিন্তা করছেন নামাজ পড়া ভালো, এখন কেউ নামাজ পড়ছে না দেখে আপনি চিন্তা করছেন যে খারাপ। কিন্তু আপনার সোসাইটাল কনস্ট্রাকশনে যদি থাকতো যে নামাজ না পড়া উত্তম, যদিও না নাউজুবিল্লাহ, বাট স্টিল মানে সোসাইটাল কনস্ট্রাকশন, আপনার পারসেপশন যদি ওইভাবে গ্রো করতো, তাহলে কিন্তু আপনি আপনার সোসাইটিতে যা আছে, আপনার চিন্তা ভাবনা যেটা আছে সেটা অনুযায়ী আপনি ভালো খারাপ বলতেন। মিথ্যা বলা মহাপাপ আমরা জানি। এখন সোসাইটিতে যদি মিথ্যা বলাটা ট্রেন্ড হতো বা মিথ্যা বলাটাই সবার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাহলে আপনি যখন মিথ্যা কথা বলতেন তো সেই জিনিসটা আপনার চিন্তা ভাবনার মধ্যে আটকাতো না। অর্থাৎ যে কোনো কিছুর মধ্যে ভালো খারাপের একেবারে সলিড কোনো ডেফিনেশন নেই, বাট থিঙ্কিং মেক্স ইট সো। আপনার চিন্তা ভাবনাই ভালো এবং খারাপের নির্ধারণকারী, সত্যি কথা বলতে গেলে। এবং আমার কাছে যদি আপনি বলেন যে এই দুটো ভদ্রলোকের মধ্যে যে ভদ্রলোক ভালো কাজ করেছে, আমাকে যদি বেছে নেওয়ার কথা বলতেন, আমি দ্বিতীয় জনকে বেছে নিতাম। কারণটা হচ্ছে, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো সেক্ষেত্রে আল্লাহ বা সৃষ্টিকর্তা আমার নামাজ কবুল করার তো মালিক আল্লাহ, তাই না? আমি একটা ভালো কাজ করলে বা নামাজ পড়লেই যে আমি বলতে পারবো যে নামাজ আমার কবুল হয়ে গিয়েছে বা আল্লাহ সেটা পছন্দ করেছে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আপনি যখন মানুষের উপকার করছেন, আপনি যখন মাখলুকের সেবা করছেন, সৃষ্টিকর্তা এই জিনিসটা সব থেকে বেশি পছন্দ করে। মাখলুকে সেবা করছেন, তার সৃষ্টির যখন সেবা করছেন, তার সৃষ্টির যখন সেবা করছেন, সৃষ্টিকর্তা এই জিনিসটা সব থেকে বেশি পছন্দ করে। তো সেই জন্য আমার কাছে ফ্রম মাই পারসেপশন, অবশ্যই দুইজন ভালো কাজ করেছে, বাট ফ্রম মাই পারসেপশন, কারণ একটা আপনার মাল্টিপল চয়েস অপশন যদি আপনাকে দেওয়া হয় যে একটা বৃত্ত ভরাট করতে পারবেন, দুটো তো করলে অ্যান্সার হবে না, আমি দ্বিতীয় জনেরটা অ্যান্সার করতাম। এবং এই যে দ্বিতীয় জনকে আমি অ্যান্সার করেছি, প্রথম জন মানে দ্বিতীয় জন যে একটা ডাউটের সুবিধা পেলো, মানে একটা সন্দেহজনক অবস্থা থেকে যার ফেভারে ডিসিশনটা গিয়েছে, সে যে একটা সুবিধা পেয়েছে তাকেই বলা যায় বেনিফিট অফ ডাউট বা সন্দেহাবসর, তাই তো? এবং এটা ক্রিকেট খেলার মধ্যে খুব প্রচলিত আছে, শুনেছেন না? এন্ড দ্য বেনিফিট অফ ডাউট গোস টু ব্যাটসম্যান, শুনেছেন? এন্ড দ্য বেনিফিট অফ ডাউট গোস টু ব্যাটসম্যান, বা বেনিফিট অফ ডাউট অলওয়েজ গোস টু ব্যাটসম্যান। আপনি যদি বলতে চান এটা যে প্রমাণ বেনিফিট না অফ, থাকাতে সুবিধা পাওয়া, এটা বললে হবে না? হ্যাঁ হ্যাঁ কি, প্রমাণ না থাকাতে সুবিধা পাওয়া। হ্যাঁ হতে পারে, প্রমাণ না থাকা থেকে সুবিধা পাওয়া হতে পারে। বেনিফিট অফ ডাউট, benefit of doubt always goes to the batsman. Benefit of doubt always goes to batsman, অর্থাৎ সন্দেহ হ্যাঁ, যখন একটা সিচুয়েশনে তৈরি হয়, সেই ডাউটটা থেকে যে একটা রেজাল্ট আসে সেটা ব্যাটসম্যানরা আসলে পেয়ে থাকে, ঠিক আছে? তাহলে and the benefit of doubt goes to the batsman, এটা হয়ে গেল আরো একটা, তাই তো? এরপরে যদি আমরা যাই বার্নিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি জাজল্যমান জরুরি। বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব সহজ, এটা দিয়ে একটা সেন্টেন্স বানান তো। মনে করেন পরীক্ষার হলে এসেছে বার্নিং কোয়েশ্চেন, কি লিখবেন? সবাই একটু লিখেন তো। খুব সহজ, দেখি একটু আপনারা ইনভলভ হন ক্লাসের মধ্যে। বার্নিং কোয়েশ্চেন,
বার্নিং কোয়েশ্চেনটা কি হবে? দিস টপিক ইজ আ বার্নিং কোয়েশ্চেন। আচ্ছা, খুব বাচ্চাদের মতো ইংরেজি হয়ে গেল না, আরেকটু ম্যাচিওর ভাবে ইট ইজ আ বার্নিং কোয়েশ্চেন হতে পারে, সেন্টেন্স যে ভুল হয়েছে তা না। পদ্মা ব্রিজ ইজ আ বার্নিং কোয়েশ্চেন নাও এ ডেইজ, হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়। বা আপনি বলতে পারেন যে দ্য কন্ট্রিবিউশন অফ পদ্মা ব্রিজ, দ্য কন্ট্রিবিউশন অফ পদ্মা ব্রিজ ইজ আ বার্নিং কোয়েশ্চেন টুডে। কারণ গুরুত্বপূর্ণ বিষয় তো কন্ট্রিবিউশনটা, পদ্মা ব্রিজের যে কন্ট্রিবিউশনটা আছে। সেক্ষেত্রে আমি যদি বলি ফুয়েল ক্রাইসিস বা অয়েল ক্রাইসিস বা প্রাইস হাইক, যে দাম বাড়া, দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে না, ফুয়েল ক্রাইসিস বা প্রাইস হাইক, আপনি এটা বলতে পারেন প্রাইস হাইক। বা nowadays price hike, nowadays price hike has become a burning question. Burning question. Nowadays price hike has become a burning question, তাই তো? তাহলে যা জ্বলমান বিষয়, যে জিনিসটা জ্বলছে, বার্নিং, তাই তো? এরপরে যদি যাই, আচ্ছা এটা তো হলো, তাহলে এই পেজটা হয়েছে সবার? জি স্যার। ওকে, এরপরে যদি যাই, বাই ডিডন্ট অফ হচ্ছে কি বদৌলতে, অনেক বিসিএস এর মধ্যে এসে থাকে। দিস টপিক অফ ফ্রেজ ইজ আ বার্নিং কোয়েশ্চেন ইন মাই এক্সাম, হ্যাঁ হতে পারে যে দ্য টপিক অফ ফ্রেজ ইজ আ বার্নিং কোয়েশ্চেন অফ মাই এক্সাম। তাহলে বাই ডিডন্ট অফ হচ্ছে বদৌলতে, কোনো কিছুর বদৌলতে আপনি যখন কোনো কিছুকে অ্যাচিভ করবেন, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে বাই ডিডন্ট অফ, সেটা হচ্ছে কোনো কিছুর বদৌলতে। তাহলে আমি যদি বলি সাকসেস ক্যান বি ফাউন্ড বাই ডিডন্ট অফ হার্ড ওয়ার্ক, success can be found by dint of hard work. কঠোর পরিশ্রমের বদৌলতে সাকসেসটা পাওয়া যায়, তাই তো? তাহলে সাকসেস ক্যান বি ফাউন্ড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি বাই ফিটস অ্যান্ড স্টার্টস, অনিয়মিতভাবে। ফিটস মানে যখন আপনার বসতে জায়গা পেয়েছেন তখনই শুরু করেছেন, নিয়ম, আপনার মধ্যে কোনো রুটিন নাই। বাই ফিটস অ্যান্ড স্টার্টস কথাটি হচ্ছে কি যখন সুযোগ পাচ্ছেন তখনই একটা কাজ আপনি করছেন, মানে কোনো রুটিন মেপে বা কোনো কিছু একটা চিন্তা ভাবনা করে সময় নিয়ে সে কাজটা করছেন না, সেটাকে বলা যায় অনিয়মিতভাবে। তাহলে এখানে যদি সেন্টেন্স আমি বলি বাই ফিটস অ্যান্ড স্টার্টস, তাহলে those who works by fits and starts do not find the success, এটা যদি আমি বলি those who works by fits and starts, those who works by fits and starts do not gets success, যারা অনিয়মিতভাবে কাজ করে, তাই তো? অনিয়মিতভাবে যারা কাজ করে তারা সাকসেস পায় না, তাই তো? তাহলে those who works by fits and starts do not get success, তাই তো? তাহলে এরপরে যদি যাই, ব্রিং টু পাস, সেটা হচ্ছে কজ টু হ্যাপেন, বা কোনো কিছু ঘটার যে একটা কারণ থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন দ্য নিউ ল ব্রট টু পাস লাস্ট উইক, দ্য নিউ ল ব্রট টু পাস লাস্ট উইক, অর্থাৎ যে নতুন যে আইনটি আছে, দ্য নিউ ল ব্রট টু পাস, বা সেক্ষেত্রে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ, বা 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 দ্য নিউ বা দ্য নিউ কারিকুলাম যেহেতু এডুকেশনের কারিকুলামের কথা আমরা বলছি, দ্য নিউ কারিকুলাম ব্রট টু পাস লাস্ট উইক, এটা যদি আমরা একটু লিখে ফেলি, দ্য নিউ কারিকুলাম বা দ্য নিউ এডুকেশনাল কারিকুলাম, the new educational curriculum brought to pass last week.
তাহলে নতুন এডুকেশনাল কারিকুলাম যেটা আছে সেটা গত সপ্তাহে ইয়ে করা হয়েছে আর কি, পাস করা হয়েছে। তাহলে দ্য নিউ এডুকেশনাল কারিকুলাম ব্রট টু পাস লাস্ট উইক। বোল্ট ফ্রম দ্য ব্লু, যেটা আমি বলেছিলাম একটু আগে, যে the sudden death of his son was like a bolt from the blue to him. The sudden death of his son was like a bolt from the blue to him. The sudden death of his son was like a bolt from the blue to him. তার সন্তানের হঠাৎ মৃত্যু তার কাছে একটা বোল্ট ফ্রম দ্য ব্লু ছিল, বা বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। বটম লাইন, এটা হচ্ছে সব থেকে এসেনশিয়াল পয়েন্ট। আপনি বলতে পারেন দ্য বটম লাইন often are, বা দ্য বটম লাইন শুড বি রিকগনাইজড বাই দ্য অথরিটি, বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা অথরিটি দ্বারা স্বীকৃতি দেওয়া প্রয়োজন। দ্য বটম লাইন শুড বি রিকগনাইজড বাই দ্য অথরিটি। The bottom line should be recognized by the authority. তাহলে the bottom line should be recognized by the authority, তাই তো? তাহলে নিয়েছেন এটা এই পেজ, বটম লাইন? জি স্যার। ওকে, গুড। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু নির্মম ভাবে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে। আসেন দুটোকে মনে রাখার টেকনিকটা দেখিয়ে দেই। ব্ল্যাক অ্যান্ড ব্লু সেটা হচ্ছে নির্মম ভাবে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু সেটা হচ্ছে নির্মম ভাবে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে। তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু যদি আমি বলি নির্মম ভাবে, মনে রাখতে পারি কিভাবে? আমরা অনেক সময় বলি না, ইস এমন ব্যথা পেয়েছি কালো হয়ে নীল হয়ে গিয়েছে, বলি না? বলি আমরা জি মাঝে স্যার। মধ্যে, কালো হয়ে নীল হয়ে গিয়েছে। তাহলে ব্ল্যাক এর সাথে যখন ব্লু থাকে সেটা হচ্ছে নির্মম ভাবে, ব্যথা পেয়েছে যখন, নির্মম ভাবে বেধড়ক পেটালো যখন কেউ কাউকে। কিন্তু আমি যখন বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফর্মাল রাইটিং এ সবসময় মাথায় রাখবেন দুটো কালারই ইউজ হয়, মানে সাদা কালারের পেজের মধ্যে কালো কালারের কলম দিয়ে লেখা হয়, যেটাকে লিখিত ভাবে বলা যায়, তাই তো? তাহলে ফর্মাল রাইটিং এ যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো কালারই ব্যবহার করা হয়, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে, এবং ব্ল্যাক এন্ড ব্লু হচ্ছে নির্মম ভাবে, বা কোনো কিছু যখন নির্মম ভাবে আপনি কোনো একটা কাজ করছেন সেটাকে বলা যায় ব্ল্যাক এন্ড ব্লু, তাই তো? তাহলে এই জায়গার মধ্যে যদি সেন্টেন্স বলেন, দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু, দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু, দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু, ব্ল্যাক এন্ড ব্লু। এবং আমি যদি বলি ব্ল্যাক এন্ড হোয়াইট, your consent should be given to me in black and white. তোমার সম্মতি আমাকে খাতায় কলমে লিখে দেয়া, মানে লিখিত ভাবে দেয়া প্রয়োজন, বা তোমার সম্মতি আমাকে লিখিত ভাবে দাও। তাহলে সেক্ষেত্রে আপনি যখন বলছেন your consent should be given to me black and white, তাই তো? তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে লিখিত ভাবে। এরপরে যদি যাই, ব্ল্যাক শিপ কুলাঙ্গার, হি ইজ নাথিং বাট আ ব্ল্যাক শিপ টু হিজ ফ্যামিলি। কুলাঙ্গার যদি আপনি বলেন হি ইজ নাথিং বাট আ ব্ল্যাক শিপ টু হিজ ফ্যামিলি।
এখন আপনি যদি বলেন যে কুলাঙ্গার দিয়ে, এটা তো আপনারা পারবেন, কুলাঙ্গার দিয়ে হি ইজ নাথিং বাট আ ব্ল্যাক শিপ টু হিজ ফ্যামিলি। এখন ক্রাই ইন ওয়াইল্ডারনেস যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে অরণ্যে রোদন। ক্রাই ইন ওয়াইল্ডারনেস, ওয়াইল্ড মানে কি জঙ্গল, ওয়াইল্ডারনেস মানে হচ্ছে জঙ্গল, এবং ক্রাই করছেন যখন আপনি যখন জঙ্গলে গিয়ে কান্না করছেন, যে কান্না আপনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না, এমন অবস্থায় তাকে বলা যায় ক্রাইং ইন ওয়াইল্ডারনেস। তাহলে ক্রাইং ইন ওয়াইল্ডারনেস হচ্ছে অরণ্যে রোদন যখন আপনি বলছেন, তাই তো? তাহলে এখন এটাকে দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে ধরেন যে ক্রাইং বা টকিং টু হিজ ডেফ ব্রাদার ওয়াজ লাইক ক্রাইং ইন দ্য ওয়াইল্ডারনেস, অর্থাৎ তার কালা মানে যে কানে শুনে না আর কি, যে কানে শুনে না এমন ভাইয়ের সাথে তার যখন আমি কথা বলছিলাম, তো সেটা ছিল আপনার কি ক্রাইং ইন ওয়াইল্ডারনেস, অর্থাৎ অরণ্যের রোদন, যে কান্নাটা আসলে বা যে কান্না করার আসলে কোনো একটা লাভ নাই। ডেফ হচ্ছে বোবা, তাই তো? তাহলে যদি আমরা বলি যে টকিং টু আ ডেফ পারসন অ্যাবাউট, আচ্ছা অ্যাবাউট দরকার নাই, জাস্ট এতটুকুই দেন, সেন্টেন্স ছোট রাখি। Talking to a deaf person was nothing but was like crying in wilderness. Crying in the wilderness. Wilderness. অর্থাৎ একজন বোবা মানুষের সাথে কথা বলা আর কিছুই ছিল না, অরণ্যের রোদন ছাড়া। এরপর যদি বলি কল টু মাইন্ড, স্মরণ করা। ফাইনালি দ্য পোয়েম, ফাইনালি আই কল টু মাইন্ড দ্য পোয়েম, বা ফাইনালি আই কল টু মাইন্ড হিজ নাম্বার। আই কল টু মাইন্ড মানে কি, কোনো কিছু যখন স্মরণ করছেন আপনি, আপনি বলতে পারেন ফাইনালি আই কল টু মাইন্ড হিজ নাম্বার, বা ফাইনালি আই কল টু মাইন্ড দোজ লাইনস অফ দ্যাট পোয়েম। আপনি সেই কবিতার কয়েকটা লাইনকে আপনি মন থেকে খুঁজে বের করলেন বা স্মরণ করলেন। কাম টু টার্মস, ঐক্যমত্যে পৌঁছা, অর্থাৎ যখন আপনি কোনো কিছু নিয়ে আপনি ঝগড়া বা বিবাদমান ছিলেন, এমন টাইমে যখন আপনি ঐক্যমত্যে পৌঁছেন, সেটাকে বলা হয় কাম টু টার্মস। সেক্ষেত্রে এটাকে দিয়ে যদি একটা সেন্টেন্স বানানোর কথা বলা হয় আপনাকে, আপনি অবশ্যই বলতে পারেন যে দ্য টু ডিসপিউটেন্ট ফাইনালি কেম টু টার্মস ইনটু আ সার্টেন ডিসিশন, অর্থাৎ দুটো বিবাদমান পক্ষের মধ্যে তারা একটা সার্টেন ডিসিশনে এসেছেন। তাহলে দ্য টু ডিসপিউটেন্টস, the two disputant মানে বিবাদমান অবস্থায় থাকা মানুষ, the two disputants finally came to terms into a certain decision। তাহলে finally the two disputants finally came to terms into a certain decision। লিখে ফেলেছেন আশা করছি, লিখেছেন? বলেন তো একটু সবাই। স্যার লিখেছি। ওকে গুড। এরপরে যদি বলি কাস্ট অ্যাসাইড, সেটা হচ্ছে কি বাতিল করা। বাতিল করা, সেক্ষেত্রে কোনো কিছু যখন আপনি বাতিল করছেন বা সাইডে রেখে দিচ্ছেন, সেটাকে বলা যায় কাস্ট অ্যাসাইড। তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন দ্য রোটেন ম্যাঙ্গোস ওয়্যার কাস্ট অ্যাসাইড, অর্থাৎ পচা আমগুলোকে সরিয়ে রাখা হয়েছিল। দ্য রোটেন ম্যাঙ্গোস ওয়্যার কাস্ট অ্যাসাইড, অর্থাৎ বাতিল করে রাখা হয়েছিল, সরিয়ে রাখা হয়েছিল। দ্য রোটেন ম্যাঙ্গোস, পচা আমগুলো, বা দ্য রোটেন এগস আপনি বলতে পারেন, দ্য রোটেন ব্যানানাস আপনি বলতে পারেন, যাই বলেন না কেন। তাহলে দ্য রোটেন ম্যাঙ্গোস অথবা এগস ওয়্যার কাস্ট অ্যাসাইড, অর্থাৎ বাতিল করে রাখা হয়েছিল। ড্র দ্য লাইন, সেটা হচ্ছে সীমারেখা নির্ধারণ করা। সীমারেখা, কোনো কিছুর যখন আপনি সীমারেখা নির্ধারণ করছেন, সেই জায়গাটাকে বলা যায় ড্র দ্য লাইন। সেক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করার ব্যাপারটা আসলে কেমন হয়ে থাকে? যদি আপনি বলেন লাইন, দুটো জায়গার মধ্যে একটা সীমারেখা, লাইন যখন টানছেন, সেটাই তো হয়ে যায় সীমারেখা নির্ধারণ করা। তাহলে এটাকে দিয়ে যদি একটা সেন্টেন্স আপনি বলেন, সেন্টেন্সটা কি হবে? ড্র দ্য লাইনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ফাইনালি আই ড্র দ্য লাইন বিটুইন মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমি আমার পরিবার এবং আমার পরিজনের মাঝে, একটা পরিবার এবং বন্ধুদের মাঝে একটা লাইন এঁকেছি ফাইনালি, তাই তো? তাহলে যখন বলছেন যে ড্র দ্য লাইন, সেটা হচ্ছে সীমারেখা নির্ধারণ করা। ফাইনালি আই ড্র দ্য লাইন বিটুইন মাই ফ্রেন্ডস এন্ড মাই ফ্যামিলি। তাহলে এটাকে যদি আপনি বলা যায়, এটাকে যদি সেন্টেন্স আপনি লিখে ফেলেন যে ফাইনালি
I draw the line between my friends and family. Finally, I draw the lines between my friends and family. তাই তো লিখেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে যদি যাই সেটা হচ্ছে কি ডিলি ডেইলি। ডিলি ডেইলি মানে কি ঢিলা ঢালা আমরা বলি না বাংলা, এটারই ইংরেজি হচ্ছে সময় অপচয় করা। হ্যাঁ সময় অপচয় করা। তাহলে ডোন্ট মেক ডিলি ডেইলি while you are studying, সময় অপচয় করো না, ঠিক আছে? ডোন্ট মেক ডিলি ডেইলি while you are studying। তাহলে এটা দিয়ে যদি আমি বলি do not make dilly daily while you are studying। while you are studying, don't make dilly daily while you are studying, তাই তো? ওকে, এরপরে যদি যাই ডগ ডেইস। ডগ ডেইস কুকুরের দিন না? ডগ ডেইস গরমের দিন, hot weather। ডেইস কুকুরের দিন। ডগ ডেইস হচ্ছে হট ওয়েদার, হট ওয়েদার সব থেকে গরমের দিন। তাহলে এই জায়গায় এটাকে মনে রাখতে পারি কিভাবে? হটডগ খেয়েছেন কখনো? হটডগ না স্যার। হটডগ খান নাই? কি বলেন? এটা একটা খাবারের নাম। গরম কুকুর খাওয়ার কথা আমি বলি নাই, হটডগ একটা খাবারের নাম আছে, একটা ফাস্ট ফুড আইটেম, ঠিক আছে? একটা আছে ফাস্ট ফুড আইটেম, আছে আছে হয়তো বা। হ্যাঁ একটা ফাস্ট ফুড আইটেম আছে যেটাকে বলা হয় হট ডগ। তো এই হটের সাথে ডগ জিনিসটা যদি আপনি মিলিয়ে ফেলেন তাহলে হটের সাথে ডগ মানে হচ্ছে কি গরমের দিন, হট হচ্ছে কি গরম। তাহলে হট ডগ যদি আপনি বলেন সেটা হচ্ছে গরমের মানে কোনো কিছু গরম কুকুর আর কি, যেটাকে বলা হয় দুষ্টুমি করে ছোটবেলায় বলতো, এটা একটা খাবারের নাম আর কি। তাহলে হট ডগ মানে কি গরম কুকুর, তাহলে সেক্ষেত্রে গরমের সাথে ডগের একটা সম্পর্ক আছে, হট ওয়েদার, ডগ ডেইজ। তাহলে আমি যদি বলি দ্য মান্থ অফ এপ্রিল ইজ considered as the dog days in Bangladesh, আমি যদি বলি the month of April is considered as dog days in Bangladesh। তাহলে এপ্রিল মাসটা বাংলাদেশে গরমের দিন হিসেবে পরিচিত। এখন বলেন তো গরমের কি অবস্থা আপনাদের ওইদিকে? গরম লাগে? স্যার বেশি গরম খুবই স্যার, গরম অনেক স্যার। অনেক গরম স্যার। অনেক গরম? ঢাকাতে অনেক গরম স্যার। জি স্যার, ফ্যান ঢাকাতে তো ছাড়া আছে, থাকা যায় ঢাকাতে না। তো মাশাআল্লাহ। আজকে আমি আপনার যখন অফিসে আসছিলাম হঠাৎ করে আমার বাইক চালিয়ে রাখতে মানে আমার চোখ চোখ খুলে রাখতে কেন জানি আমার মানে চোখের মধ্যে এসে কেমন জানি ইয়ে লাগছিল আর কি। আপনার স্টিম বাইক চালানোর সময় তো ইয়ে লাগে না, ওই যে আপনার চোখে মুখে বাতাস লাগে না, তো ওই স্টিমটা, আমার চশমা পরা ছিল এরপরে হেলমেট ছিল, এর মাঝে আমি যখন ওই চোখ খুলে রাখতে আমার টাফ হয়ে যাচ্ছিল, স্টিমে একেবারে চোখ টোক জ্বলছিল, এরকম অবস্থা। গরম মোটামুটি বেশ, হ্যাঁ বাতাস অনেক গরম আর এখন। প্রচুর মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। তাই নাকি? কোথায় এটা? এটা স্যার কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে? তাহলে তো ঢাকায়ও হওয়ার কথা, মানে ঢাকার আশেপাশেই তো, হ্যাঁ কেরানীগঞ্জ তো ঢাকাই। হ্যাঁ, ঢাকার আশেপাশে স্যার। হ্যাঁ তো ঢাকায়ও তো হওয়ার কথা, আশেপাশে আল্লাহ জানে। বৃষ্টি হওয়া উচিত আসলে, বৃষ্টি হলে একটু মানুষ শান্তি পেত। তবে জি একটা দিক স্যার। দিয়ে ভালো হয়েছে, রোজার দিনটা আমাদের কষ্ট কম হয়েছে। রোজার দিনটা কষ্ট কম হয়েছে, মানে রোজায় যদি এই গরমটা থাকতো খুব টাফ জি হয়ে যেত কিন্তু। জি স্যার। এরপরে যদি বলি ডে রোজার আফটার ডে। ডে আফটার ডে হচ্ছে দিনের পর দিন। ডে আফটার ডে, আই এম ওয়েটিং ফর ইউ ডে আফটার ডে, আমি তোমার জন্য অপেক্ষা করছি দিনের পর দিন। তাহলে যখন বলা হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ ডে আফটার ডে, লিখে ফেলেন আই এম ওয়েটিং ফর ইউ ডে আফটার ডে, তাই তো? লিখেছেন আই এম ওয়েটিং জি ফর স্যার। ইউ ডে আফটার ডে। এরপরে যদি যাই ডাউন টু আর্থ মানে বাস্তবিক বা রিয়েলিস্টিক। ডাউন মানে কি নিচু, আর আর্থ মানে কি Realistic। বিশ্ব। তাহলে বিশ্বের দিকে নিচু হয়ে যে চলে সে মানে কি বাস্তবিক টাইপের, মানে থাকে না যে আপনার মাথাটা আকাশে না রেখে আপনি মাথাটা নিচের দিকে রেখে চলছেন, মাথাটা আসলে নিচের দিকে রেখে চলে আপনি দুনিয়াকে
দেখে চলছেন, মানে আকাশ কুসুম চিন্তা করছেন না, সেই জন্য এটাকে বলা যায় ডাউন টু আর্থ হচ্ছে বাস্তবিক কোনো কিছু। তাহলে আমি যদি বলি মিস্টার খান ইজ আ ডাউন টু আর্থ পারসন, আমি যদি বলি মিস্টার খান ইজ আ ডাউন টু আর্থ পারসন, মিস্টার খান ইজ আ ডাউন টু আর্থ পারসন, যে মিস্টার খান একজন বাস্তবিক মানুষ, তাই তো? এরপরে যদি যাই, ইট হাম্বল পাই, অপমান হজম করে ক্ষমা চাওয়া, সেক্ষেত্রে দ্য ক্রিমিনাল অ্যাট হাম্বল পাই অ্যান্ড সেইড সরি, দ্য ক্রিমিনাল বা দ্য ডিসপিউটেন্ট বা দ্য যে কোনো কিছু আপনি বলতে দ্য কালপিট মানে দ্য কালপিট বা ক্রিমিনাল বলেন, ক্রিমিনাল জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দ্য ক্রিমিনাল অ্যাট লিখবেন, ইট না, খেয়েছিল, দ্য ক্রিমিনাল অ্যাট হাম্বল পাই অ্যান্ড সেইড সরি, যে ক্রিমিনাল যে বা দ্য থিফ অ্যাট হাম্বল পাই অ্যান্ড সেইড সরি। এন্ড ইন স্মোক, ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা ফেইলড অ্যাটেম্প্ট। আপনি এটাকে দিয়ে একটা সেন্টেন্স যদি করেন, আপনি বলতে পারেন যে all his efforts finally ended in smoke, all his efforts finally ended in smokes, all his efforts finally ended in smoke। তাহলে তার প্রত্যেকটা এফোর্টই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গিয়েছিল, তাহলে all his efforts finally ended in smoke। few and far between, কদাচিৎ, rarely, কদাচিৎ। I talk to him বা I talk to her few and far between, আমি তার সাথে খুব কদাচিৎ কথা বলি, I talk to her few and far between, আমি তার সাথে কদাচিৎ কথা বলি, তাই তো? তাহলে few and far between হচ্ছে কদাচিৎ। flesh and blood, যেটাকে বলা যায় রক্ত মাংসের দেহ, ফ্লেশ কথাটা অর্থ কি? মাংস, ফ্লেশ কথাটার অংশ হচ্ছে মাংস, আর ব্লাড কথাটার অর্থ হচ্ছে কি? রক্ত, তাই তো? রক্ত, জি। তাহলে ফ্লেশ অ্যান্ড ব্লাড হচ্ছে রক্ত মাংসের দেহ। তাহলে আমি যদি এটাকে দিয়ে একটা সেন্টেন্স বানাই, আমি যদি বলি আই এম নাথিং বাট আ ফ্লেশ অ্যান্ড ব্লাড, আমি আর কিছুই না বরং একটা রক্ত মাংসের দেহ, অর্থাৎ আমি একটা সাধারণ মানুষ, তাই তো? আই এম নাথিং বাট আ ফ্লেশ অ্যান্ড ব্লাড, হয় সেন্টেন্স, আই এম নাথিং জি। বাট আ ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাই তো? লিখেছেন? জি স্যার, লিখেছি স্যার। ওকে, এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি ফর গুড হচ্ছে চিরতরে বা স্থায়ীভাবে। যখন আপনি কোনো For কিছুকে good, বলছেন চিরতরে। যে স্থায়ীভাবে আপনি কোনো কিছুকে ছেড়ে দিচ্ছেন, সেটাকে বলা যায় ফর গুড বা চিরতরে। তাহলে আপনি যদি বলেন হি কুইটেড স্মোকিং ফর গুড, বা হি লেফট হিজ হাউস ফর গুড, বা হি কি বলে হি লেফট দ্য প্লেস ফর গুড, সে চিরতরে এই জায়গাটাকে ছেড়ে চলে গেল। তাহলে হি লেফট হিজ হাউস ফর গুড, এটা হয়ে যায় হি লেফট হিজ হাউস ফর গুড। ফুলস প্যারাডাইস, বোকার স্বর্গ, ফুল মানে কি? বোকা, এবং প্যারাডাইস মানে কি? স্বর্গ। তাহলে ফুলস প্যারাডাইস হচ্ছে বোকার স্বর্গ। মনে রাখতে গেলে আপনাকে যদি সেন্টেন্স বলা হয়, আপনি যদি বলেন যে ডু নট বা ইউ শুড নট লিভ অন আ ফুলস প্যারাডাইস, বা ইউ শুড নট লিভ ইন আ ফুলস প্যারাডাইস, তোমার বোকার স্বর্গে বসবাস করা উচিত নয়। তাহলে ফুলস প্যারাডাইস হচ্ছে বোকার স্বর্গ, যেখানে শুধু বোকারাই বসবাস করে থাকে, মানে যেটা বোকাদের জন্য হ্যাভেন আর কি। তাহলে যখন বলা হচ্ছে ফুলস প্যারাডাইস, সেটাকে বলা যায় বোকার স্বর্গ, তাই তো? এরপরে যদি যাই, ফ্রেশ ব্লাড, সেটা হচ্ছে নতুন সভ্য, মানে নিউ রিচ, নতুন টাকা পয়সা হয়েছে এমন। আপনি যদি বলেন মিস্টার করিম ইজ আ ফ্রেশ ব্লাড, মিস্টার করিম একটা নতুন সভ্য আর কি, নতুন টাকা পয়সা অর্জন করা হয়েছে বা নতুন সভ্যতা পেয়েছে, এরকম আর কি। তাহলে মিস্টার করিম ইজ নাথিং বাট আ ফ্রেশ ব্লাড। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? বাগ্মিতা, বাকপটুতা, যে খুব সুন্দর করে কথা বলতে পারে, যার কথা আপনাকে ইন্সপায়ার করবে, এরকম বাগ্মিতা তাকে বলা হয়, বাগ্মিতা। তো বাগ্মিতা যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
যে বাচনভঙ্গি ছিল বা তার যে 7ই মার্চের ভাষণটা ছিল, অগ্নিঝরা যে ভাষণটা ছিল, আপনি মানে বিসিএস এর রিটার্ন যখন মানে বিসিএস এ ভাইবা যখন দিতে যাই, যাওয়ার আগে এটা আমার শুনতে হয়, এটা জিজ্ঞাসা করতে পারে এখান থেকে যে কোনো কিছু। তো এটা যতবার আমি শুনেছি, আমি এই পর্যন্ত 2টো বিসিএস এ ভাইবা দিয়েছে, আবারও আরেকটা দিব আলহামদুলিল্লাহ, 44-এও হয়েছে, 44-এ দিব আশা করছি। তো এই বিসিএস এর ভাইবা গুলোর মধ্যে দেখা যায় মানে ওই যে ভাইবার আগে যখন এই বঙ্গবন্ধুর ভাষণটা শুনি, তো সেই ভাষণটা শুনলে আসলে রক্ত পুরা মানে তখনও আবার আপনার শরীরে পশম দাঁড়িয়ে যায়। মানে জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে উনি যে পরিমাণে ইনফ্লুয়েন্স করতে পেরেছেন মানুষকে, সেই জিনিসটা আর কোনো নেতা মানে পুরো বিশ্বের মধ্যেই এরকম নেতা কম আছে যার ভয়েস মানে ওইটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ছিল না। তার যে 7ই মার্চের ভাষণ, একটা ওয়ার্ডও কোনো লেখা ছিল না, তিনি স্বতঃস্ফূর্ত ভাবে এত সুন্দর করে সবাইকে ইনফ্লুয়েন্স করতে পেরেছেন। এটাকে বলা যায় বাগ্মিতা, যে সবাইকে ইনফ্লুয়েন্স করার অ্যাবিলিটি। গেট অ্যালং সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রেখে। আচ্ছা, গিফট অফ দ্য গ্যাপ আমি বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ আ গিফট অফ দ্য গ্যাপ। ঠিক আছে, যে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গট, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাড গট, না বঙ্গবন্ধু, আচ্ছা না, হ্যাঁ বঙ্গবন্ধুকে দিয়ে দিলে আবার পরে ঝামেলা হয়ে যাবে, কারণ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এটা নিয়ে ঝামেলা হবে, কারণ তিনটা এখন নাই আসলে। তাহলে আমি যদি বলি মিস্টার করিম হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। মিস্টার করিমের বাগ্মিতা রয়েছে, তাই তো? মিস্টার করিম হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। এরপরে যদি যাই, গেট অ্যালং সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রেখে যখন চলছেন। আপনি যদি বলেন যে কারোর সাথে সুসম্পর্ক রেখে চলা, সেটাকে আপনি বোঝানোর ক্ষেত্রে বলতে পারেন গেট অ্যালং। তাহলে আমি যদি এটাকে সেন্টেন্স বানাই যে উই শুড গেট অ্যালং উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের ফ্রেন্ডসদের সাথে সুসম্পর্ক বজায় করে চলা প্রয়োজন। তাহলে আমরা যদি এটাকে দিয়ে সেন্টেন্স বানাই যে উই শুড গেট অ্যালং উইথ আওয়ার ফ্রেন্ডস, উই শুড গেট অ্যালং with our friends। তাহলে we should get along with our friends, তাহলে আমাদের মানে কি বলে আমাদের বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে চলা প্রয়োজন। তাহলে এই পেজটা হয়েছে। জি স্যার। ওকে, এরপরে যদি যাই সেটা কি, give in, at last the enemies give in, বা at last the protesters give in, অর্থাৎ বশ্যতা স্বীকার করা। আপনি at last the enemies gave in টাই দিতে পারেন, at last the enemies gave in, যে অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করলো। হাফ আ চান্স মানে কি? হাফ মানে অর্ধেক, আ চান্স মানে কি? সামান্য অর্ধেক পর্যন্ত সুযোগ আসলে চেষ্টা করে দেখেছেন, অর্থাৎ হি ট্রাইড হাফ আ চান্স, বা হি ডিডন্ট লেফট এনিথিং বিহাইন্ড, হি ট্রাইড হাফ আ চান্স। তাহলে আমি যদি বলি বা উই শুড পুট আওয়ার এফোর্ট ইভেন দেয়ার ইজ আ হাফ আ চান্স। আমি যদি বলি উই শুড গিভ আওয়ার এফোর্ট বা উই শুড পুট অ্যান এফোর্ট, we should put an effort even if there is half a chance, আমাদের এফোর্ট দেওয়া প্রয়োজন যদিও সেখানে অর্ধেক বা সামান্যতম সুযোগ থাকে। তাহলে we should put an effort even if there is half a chance। হ্যান্ড ইন গ্লাভ, এটা হচ্ছে কি একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গ্লাভসটা কি হাতের সাথে লেগে থাকে না? তাহলে গ্লাভসটা যেহেতু হাতের সাথে লেগে থাকে, হাত আর গ্লাভস এর মাঝে দেখবেন কোনো কিছু নাই, এই দুটা একটা আরেকটার সাথে লেগে থাকে। তাহলে যদি হ্যান্ড ইন গ্লাভ বলি, সেটা হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝানোর ক্ষেত্রে। এই জায়গায় যদি আমরা সেন্টেন্সটা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে মিস্টার আনিস এন্ড মিস্টার রহিমস ফ্রেন্ডশিপ আর লাইক হ্যান্ড ইন গ্লাভস, বা মিস্টার আনিস এন্ড মিস্টার রহিমস আর লাইক হ্যান্ড ইন গ্লাভস। ঠিক আছে, যে তারা তাদের দুইজনের মধ্যে যে সম্পর্ক, বাট দ্য রিলেশনশিপ বিটুইন কি বলে রহিম এন্ড করিম। আচ্ছা আমি এটা লিখে দেই, অনেকগুলো বলছি কনফিউজড হয়ে যাবেন। আমি যদি বলি দ্য
The relationship between Rohim and Korim are like hand in glove. তাহলে হ্যান্ড ইন গ্লাভ মানে কি, রহিম এবং করিমের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে খুবই ঘনিষ্ঠতম সম্পর্ক, তাই তো? তাহলে হ্যান্ড ইন গ্লাভ হচ্ছে কি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক যখন বোঝা হয়, তাই তো? এরপরে যদি যাই, হোল্ড ওয়াটার সেটা হচ্ছে কি পরীক্ষায় টিকে থাকা। কোন একটা পরীক্ষায় পানি ধরে রাখাকে আপনি বলতে পারেন, বা হোল্ড ওয়াটার বলতে পারেন কি, আপনি কচু পাতায় পানি করেছেন, কখনো খেলেছেন গ্রামে গিয়ে কচু পাতায় যে পানি দিয়ে খেলে, তো কচু পাতায় পানিটাকে হোল্ড স্যার করে রাখার ব্যবস্থাটাকে বলা হয়, তাই তো? মানে হোল্ড করে রাখা মানে কি, এটাকে যখন আপনি রাখতে পারছেন আপনি পরীক্ষায় টিকে স্যার গিয়েছেন, তাই তো? তাহলে উই শুড স্যার শুধু হোল্ড ধরা ওয়াটার। বললে কি হবে? হ্যাঁ, কি বুঝি নাই। শুধু ধরা বললে কি হবে? শুধু ধরা বললে কি হবে এখানে? না না, শুধু ধরা বললে হবে না, এটা পরীক্ষায় টিকে থাকা টাইপের, মানে কোন একটা কিছুতে, মানে কঠিন সিচুয়েশনে আপনি উতরে গিয়েছেন এমন আর কি বলে, মানে এমন যদি বোঝান তাহলে হবে। কিন্তু শুধু ধরা বললে কি, শুধু আপনি ধরে রেখেছেন কঠিন সিচুয়েশন তো এখানে মেনশন করেন নাই, তাই না? হোল্ড ওয়াটার হচ্ছে দম নিয়ে টিকে থাকা, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি উই শুড হোল্ড ওয়াটার, উই শুড হোল্ড ওয়াটার during the bad days. আমাদের খারাপ দিনে বা দুর্দিনে পরীক্ষায় টিকে থাকার প্রয়োজন। উই শুড হোল্ড ওয়াটার ডিউরিং আওয়ার ব্যাড ডেজ, তাই তো? ঠিক আছেন? জি আচ্ছা, স্যার। এরপরে যদি যাই, হার্ট অ্যান্ড সোল, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে। বাট স্টিল ফেইলড বলতে পারেন। বা আপনি এটা বলতে পারেন পজিটিভ সেন্টেন্স যদি বলেন, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সাম। হি ট্রাইড heart and soul to pass the exam. সে পরীক্ষায় পাশ করার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছিল, তাই তো? he tried heart and soul to pass the exam. এরপরে যদি আমরা যাই, সেটা কি হার্ট অ্যান্ড সোল, এই পেজ হয়েছে? জি স্যার। ওকে, এরপরে যদি বলি ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়। ইন কোল্ড ব্লাড হচ্ছে ঠান্ডা মাথায়, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন হি ডিড দ্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, সেই কাজটি বা এই জঘন্য কাজটি করেছিল ঠান্ডা মাথায়। হি ডিড দ্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, হি ডিড দ্য ক্রাইম, হি ডিড দ্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, সে ঠান্ডা মাথায় এই কাজটি বা অপকর্মটি করেছিল। হি ডিড দ্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, তাই তো? এরপরে যদি যাই, ইন কেস, যদি, গিভ মি ইওর নাম্বার ইন কেস আই লস্ট, ইন কেস আই লস্ট বা ইন কেস আই গেট লস্ট, সেক্ষেত্রে গিভ মি ইওর নাম্বার ইন কেস আই নিড ইট, ইন কেস আই নিড ইট এটাও বলতে পারেন। তাহলে আপনি যদি সহজ ক্ষেত্রে, সহজ ভাষায় আপনি বলতে চান, সেক্ষেত্রে যে ইউ ক্যান গিভ মি ইওর নাম্বার ইন কেস আই নিড ইট, যদি আমার এটা প্রয়োজন পড়ে। ইউ ক্যান গিভ মি ইওর নাম্বার ইন কেস আই নিড ইট। ইন এডিশন টু, অধিকন্তু বা সেই সাথে। ইন এডিশন টু, আমি যদি বলি রফিক ইন এডিশন টু হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি যদি বলি রফিক ইন এডিশন, আপনাদের রফিক স্যারের নাম চলে আসলো তো? জি স্যার। আমি যদি বলি রফিক ইন এডিশন টু হিজ ফ্রেন্ডস was present there. Present. কি অবস্থা স্যার? শরীর কেমন? থেকে ট্রাই করা শুরু করলাম, এখনো আছে। এইটা এই পাশেটা শুকাইছে, এই পাশেটা শুকানোর পথে, দুইটা শুকানোর আগে আপনি মোটামুটি আগে করলাম আর কি।
আস্তে আস্তে বসে একটু নেওয়া শুরু করলাম এটা নিয়ে আচ্ছা, এমনিতে তো ব্যান্ডেজ করা কি ম্যানেজ করে ফেলছি। আল্লাহ ভরসা। দেখেন বসে বেশি বেশি স্ট্রেস নিয়েন না স্যার, বেশি স্ট্রেস নিয়েন না। আচ্ছা, Rafiq in addition to his friends was present in the class. রফিক এবং সেই সাথে তার বন্ধুরা ক্লাসের মধ্যে প্রেজেন্ট ছিল, তাই তো? এরপরে যদি যাই, in order that, যাতে, we should give our best effort in order that in order that we can pass in the exam. আমি যদি বলি we should give our best effort in order that we could pass in the exam. We should give our best effort in order that we could pass in the exam. তাই তো? তাহলে we should give our best effort in order that we could pass in the exam. লিখেছেন? এরপরে যদি আমরা যাই ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, সেটা কি গিভ মি, এটা দিয়ে তো আমরা লিখেছিলাম, তাহলে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট পর্যন্ত আমাদের লেখা কিন্তু হয়েছে। লিখিত বল। ওকে, এরপরে যদি যাই, কিথান কিন, আত্মীয়। আপনি যদি বলেন আই হ্যাভ নো কিথান কিন, ক্লিয়ার ছোট। I have no কিথান কিন ইন ঢাকা সিটি, I have no কিথান কিন ইন ঢাকা সিটি, আমার ঢাকা সিটিতে কোনো আত্মীয় স্বজন নাই। লুক ফরওয়ার্ড টু, ভালো কিছু আশা করা, I am looking forward to your success. আপনি যদি বলেন I am looking forward to your success, সেটা হয়ে যাচ্ছে ভালো কিছু আশা করা। I am looking forward to seeing your I'm looking forward to seeing your success. তাহলে আমি তোমার সাকসেস দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, বা ভালো কিছু আশা করে বসে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইওর সাকসেস। এরপরে যদি বলি, সেটা হচ্ছে কি লেট লুজ মানে কি কোনো কিছুকে ছেড়ে দেয়া। তো সেক্ষেত্রে আমরা যদি বলি উই শুড নট লেট লুজ আওয়ার গুড হ্যাবিটস, আমাদের নিজেদের যে ভালো অভ্যাসগুলো আছে সেগুলোকে ছেড়ে দেওয়া উচিত না। উই শুড নট লেট লুজ আওয়ার গুড হ্যাবিটস। যদি বলি উই শুড নট লেট লুজ আওয়ার গুড হ্যাবিটস, আমাদের ভালো অভ্যাসগুলোকে পরিত্যাগ করা উচিত নয়, তাই তো? এরপরে যদি বলি, লিখেছেন এটা? জি স্যার। এরপরে যদি বলি, সেটা হচ্ছে কি মেক আ কেস, যুক্তি দেখানো। যুক্তি মানেই কেস মানেই যুক্তি, মানে কখনো আইন কখনো যুক্তিহীন হতে পারে না। তাহলে মেক আ কেস মানে কি যুক্তি দেখানো। সেক্ষেত্রে আপনি যদি বলেন ইউ শুড নট মেক আ কেস এগেইনস্ট ইয়োর ফলস, আপনি যদি বলেন তোমার যুক্তি দেখানো, তোমার ভুলের বিপরীতে তোমার যুক্তি দেখানো উচিত না। উই শুড নট মেক a case against our faults. তাহলে আমাদের ভুলের ব্যাপারে আবার যুক্তি দেখানো উচিত নয়। তাহলে মেক এ কেস মানে কি যুক্তি দেখানো, তাই তো? Make high while the sun shines.
অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারা। যে কোনো একটা সময় আপনি হাই বলছেন, মানে এটা হচ্ছে কি যে আপনার এটাকে মনে রাখার জন্য যদি বলে সানশাইন্স মানে কি সূর্য যখন শাইন করছে এমন টাইমে আপনি হাই বললেন, নয়তো কি অন্য যে অন্ধকারের মধ্যে হাই বললে কি আপনার কেউ দেখবে? দেখবে না। তো সেই ক্ষেত্রে মেক হাই ওয়াইল দ্য সানশাইন্স যখন বলা হচ্ছে যে ঝোপ বুঝে কোপ মারা, যে কোনো একটা স্পেসিফিক একটা সিচুয়েশন আপনি যখন পেয়েছেন, মানে যখন কোনো কিছু একটা আপনার সুযোগ রয়েছে সেই সময় আপনি ইয়েটা করেছেন, কি নিজের কাজটা করে ফেলেছেন। তাহলে আমি যদি বলি হি asked for help to his rich friend. It was like make high while the sun shines. অর্থাৎ সে তার সে তার বড়লোক বন্ধুরকে দেখে সাহায্য চাইলো তার কাছে, এবং এটা ছিল এমনটা, সেটা হচ্ছে কি যখন সে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারলো, তাই তো? এরপরে যদি বলি, এটা তাহলে হয়েছে? জি স্যার, হয়েছে এটা। বাকি সবাই? ইয়েস স্যার, হয়েছে স্যার। ওকে। এরপরে যদি আমি বলি মেইডেন স্পিচ মানে কি প্রথম বক্তৃতা, তাই তো? তাহলে মেইডেন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা। তাহলে যদি আপনার বলা হয় মেইডেন স্পিচ মানে কি, যে হি গেভ হিজ মেইডেন স্পিচ ইনটু হিজ, কি বলে, ইনটু হিজ ফার্স্ট ক্লাস। হি গেভ হিজ মেইডেন স্পিচ in his first class. এই বৃষ্টি নাকি হচ্ছে? জি স্যার, বৃষ্টি হচ্ছে স্যার জোরে? ঢাকাতে। হ্যাঁ স্যার, ঢাকাতে বৃষ্টি হচ্ছে স্যার। শিলা টিলা পড়ছে? না স্যার, শিলা পড়ছে না। আমার নিচে বাইক আছে তো টেনশনে আছি আর কি। স্যার কোথায় থেকে আসেন স্যার? আমি যাত্রাবাড়ি থেকে আসি। যাত্রাবাড়িতে অনেক জ্যাম থাকে স্যার। ফ্লাইওভার দিয়ে চলে আসি যে। ফ্লাইওভারে স্যার জ্যাম থাকে না, জ্যাম থাকে ফ্লাইওভারের নিচে স্যার। হ্যাঁ, ফ্লাইওভারে যাই না তো, সেজন্য মানে ফ্লাইওভার দিয়ে আসি আর কি। জি স্যার। স্যার কি জব করেন স্যার? আমি এআরও হিসেবে 41তম বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আর 43তম বিসিএস থেকে আমি কর পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ঠিক আছে, জি এই স্যার। আর কি। আহ, এরপরে যদি আমি বলি, এরপরে যে ইয়েটা আছে সেটা যদি আমরা বলি মেক গুড মানে কি ক্ষতিপূরণ করা। ইউ শুড মেক গুড টু ইয়োর, কি বলে, হার্ম। ইউ শুড মেক গুড টু হিম টু ইয়োর হার্ম। সেক্ষেত্রে আপনি যদি বলেন মেক গুড মানে কি, আচ্ছা মেক আপ ওয়ান্স মাইন্ড, এটা তো বাদ রয়ে গেল। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি, হি মেড আপ বা হি ওয়াজ মেড আপ হিজ মাইন্ড বা হি মেড আপ হিজ মাইন্ড টু গিভ দ্য বিসিএস এক্সাম। হি মেড আপ হিজ মাইন্ড টু গিভ দ্য বিসিএস এক্সাম, এটা যদি আপনি বলেন he gave his he made up his mind to give the BCS exam. He gave his mind, he made up his mind to give the BCS exam. এরপরে যদি যাই make good, you should make good to him, you should make good to him to your fault বা to your harm, মানে তুমি তাকে যে ক্ষতিগুলো করেছো সেই ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া উচিত। You should make good to him
ডিউ টু ইয়োর হার্ম, এটা আপনি বলতে পারেন। ইউ শুড মেক গুড টু হিম ডিউ টু ইয়োর হার্ম। নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড মানে কি? বাতিল। এটা একটা আইনের টার্ম, আইনের একটা টার্ম। এটা বিসিএস এ এসেছিল, 38তম বিসিএস এ এসেছিল, 38তম বিসিএস এ এসেছিল। নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ হচ্ছে বাতিল। কোন একটা আইন যেটা এখন বাতিল হিসেবে গণ্য করা হচ্ছে সেটাকে বলা যায় নাল অ্যান্ড ভয়েড। তাহলে আমরা যদি বলি যে this law has become null and void, যে এই আইনটা এখন বাতিল হয়ে গিয়েছে, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে দিস ল হ্যাজ বিকাম নাল অ্যান্ড ভয়েড, মানে এই আইনটা এখন বাতিল হয়ে গিয়েছে। এরপরে বাইরে নাকি অনেক বৃষ্টি হচ্ছে। আউট অফ দ্য কোয়েশ্চেন, আউট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে অসম্ভব কোনো কিছু, যেটা কিনা সম্ভব না বা একেবারে যেটা আসলে অবাস্তব কোনো কিছু। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে হিজ হিজ কোয়ালিফাইং বা দ্য অ্যাবিলিটি অফ হিজ কোয়ালিফাইং ইনটু দ্য বিসিএস এক্সামিনেশন ইজ নাথিং বাট আউট অফ দ্য কোয়েশ্চেন, বা ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন টু টক টু হিম, ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন টু টক টু হিম। আপনি যদি বলেন তার সাথে কথা বলা অসম্ভব, ঠিক আছে, ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন টু টক টু হিম, ইট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন টু টক টু হিম। তার সাথে কথা বলা একেবারে আউট অফ দ্য কোয়েশ্চেন। এরপরে যদি যাই সেটা কি? আচ্ছা এই পেজ তাহলে হয়েছে। স্যার এটা আউট অফ দা কোশ্চেন, এটার আরেকটা অর্থ বলা যাবে? এটা আরেকটা অর্থ কি আছে? আউট অফ দ্য কোয়েশ্চেন মানে যেটা আসলে মানে একেবারে হতেই পারে না, এরকম আর কি, হতেই পারে না, মানে এটা এটা অসম্ভব। অসম্ভব তো লেখাই আছে। অবাস্তব বলা যায় না, অসম্ভব বলা যায়। আমরা মাঝে মধ্যে বলি না এটা তো হবেই না, এটা তো করবোই না, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে একেবারে আপনি কনফিডেন্টলি কোনো কিছু যখন না করছেন তখন আউট অফ দ্য কোয়েশ্চেন ব্যবহৃত হয়। ঠিক আছে, হয়েছে এটা? ঠিক আছে। ওকে, জি স্যার। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে আউট অ্যান্ড আউট, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে। আউট অ্যান্ড আউট হচ্ছে সম্পূর্ণরূপে, একেবারে পুরোপুরি। তাহলে যদি আমি বলি মিস্টার রহিম ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, মিস্টার রহিম ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, তাই তো? তাহলে মিস্টার রহিম একেবারে পুরোপুরি ভাবে একজন ভদ্রলোক, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে মিস্টার রহিম ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, মিস্টার রহিম ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, তাই তো? এরপরে যদি আমরা যাই open secret, this issue has become an open secret to everyone, this issue has become an open secret to everyone, যে এই ইস্যুটা সবার কাছে ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। this issue has become an open secret to everyone. pick a quarrel with, ঝগড়া বাঁধানো, do not pick a quarrel with your friends, তোমার বন্ধুদের সাথে ঝগড়া বাঁধিও না। সেক্ষেত্রে ডু নট পিক আ কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস। তাহলে পিক আ কোয়ারেল উইথ মানে কি? ঝগড়া বাঁধানো। প্রোস অ্যান্ড কনস, সেটা হচ্ছে খুঁটিনাটি, ভালো মন্দ, ভালো মন্দ, প্রোস অ্যান্ড কনস, খুঁটিনাটি। আমি যদি বলি এভরি ডিসিশন হ্যাজ অ্যাটাচড টু সাম প্রোস অ্যান্ড কনস টু ইট, প্রত্যেকটা ডিসিশনেরই তার সাথে কোনো ভালো দিক মন্দ দিক রয়েছে। এটাকে আমি লিখে দিই, every decision attached some pros and cons to it, every decision attached some pros and cons to it, অর্থাৎ প্রত্যেকটা ডিসিশনেরই কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে। every decision attached some pros and cons to it. put heads together, একমত হওয়া, finally they put their heads together, তারা ফাইনালি একমত হয়েছে, ফাইনালি they puts their head together, এটা লিখে ফেলেন তো, ফাইনালি they puts their head together, লিখেছেন?
ছিচল্লিশতম বিসিএস পরীক্ষাতে বৃন্দ। ওকে, ডান। এরপরে যদি বলি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। পাস অ্যাওয়ে কথার অর্থ কি? মারা যাওয়া। কেউ যখন মারা যায় তাহলে হি পাসড অ্যাওয়ে আপনি বলতে পারেন। হি পাসড অ্যাওয়ে, জাস্ট এতটুকু বললেই তো হয়। হি পাসড অ্যাওয়ে, সে মারা গিয়েছে, তাই তো? তাহলে হি পাসড অ্যাওয়ে যখন আপনি বলছেন সেটাই হয়ে যাচ্ছে সে মারা গিয়েছিল, তাই তো? হি পাসড অ্যাওয়ে। এরপরে যদি বলি রেইজ ওয়ান্স আইব্রো, আচ্ছা পুট আপ উইথ, সেটা হচ্ছে টলারেট। অনেক পরীক্ষা আসে, সহ্য করা। অনেক পরীক্ষা আছে পুট আপ উইথ, টলারেট বা সহ্য করা। যখন আপনি বলছেন যে ইউ শুড নট বা আই ক্যান নট পুট আপ উইথ ইয়োর দিস বিহেভিয়ার, বা আই কুড নট পুট আপ উইথ, আমি যখন বলছি যে আই ক্যান নট পুট আপ উইথ ইয়োর মিসবিহেভিয়ার এনিমোর, আমি তোমার খারাপ ব্যবহারের সাথে আর মানে কি বলে যে সহ্য করে চলতে পারছি না, তাহলে আই ক্যান নট পুট আপ উইথ ইয়োর মিসবিহেভিয়ার। এটা তাহলে লিখে ফেলেন তো, যে আই ক্যান নট পুট আপ উইথ ইয়োর মিসবিহেভিয়ার এনিমোর, আমি তোমার খারাপ ব্যবহারের সাথে আর মানিয়ে চলতে পারছি না। ঠিক আছে, তাহলে লিখে ফেলেন এটা, যে আই ক্যান নট পুট আপ উইথ ইয়োর মিসবিহেভিয়ার এনিমোর। লিখেছেন? I cannot put up with your misbehavior anymore. তাহলে রেইজ ওয়ান্স আইব্রো যখন বলা হচ্ছে সেটা হচ্ছে চোখ কপালে ওঠা। অনেক সময় থাকে না আমরা বিস্মিত হই, আশ্চর্য হই, রেইজ ওয়ান্স আইব্রো। তো সেই ক্ষেত্রে হি রেইজড হিজ আইব্রো while he saw him. He raised his eyebrow while he saw him. বা seeing him, he raised his eyebrow. He raised his eyebrow. Red-handed. The thief was caught red-handed. চোর স্যার হাতে এটার হাতে ধরা পড়েছে। সেন্টেন্সটা স্যার, কোনটা? রেসেন্স আইব্রো চোখ এটা সেন্টেন্সটা স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি বলছিলেন জানো? রেসেন্স আইব্রো এটা সেন্টেন্সটা স্যার। আচ্ছা রেইজ ওয়ান্স আইব্রো, আচ্ছা আমি লিখে দিচ্ছি এটা। He raised his eyebrow when he saw a sudden calamity, বা সাডেন আপনি কি বলতে পারেন? সাডেন, ইদানিং আপনারা কি দেখে সারপ্রাইজ হন? আপনি সাডেন থিং বা সাডেন আপনি কি বলতে পারেন? সাডেন অ্যাক্সিডেন্ট বলতে পারেন। He raised his eyebrow while he saw a sudden accident, তাই তো? মানে হঠাৎ করে সে যখন একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দেখলো সেই মুহূর্তে সে তার দেখলো আর কি, কি বলে, আইব্রোটাকে রেইজ করলো। এরপরে যদি যাই রেড হ্যান্ডেড র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সেটা হচ্ছে কি সাধারণ সৈনিক। রেড হ্যান্ডেড সেটা হচ্ছে হাতে নাতে, তাই তো? তাহলে দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, যে চোরটি হাতে নাতে ধরা পড়েছিল, তাই তো? এরপর যখন বলা হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সেটা হচ্ছে সাধারণ সৈনিক। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেটা হচ্ছে সাধারণ সৈনিক। তাহলে আমি যদি বলি মিস্টার আনিস ইজ নাথিং বাট আ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, বা মিস্টার আনিস ইজ আ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, মিস্টার আনিস একজন সাধারণ সৈনিক। তাহলে এটা লিখে ফেলেন তো। লিখেছেন এই পেজটা? আচ্ছা আমার হাতে সময়টা একটু কম আছে, আপনাদের 4টায় যেহেতু ক্লাস শেষ, আমার 3:50 শেষ করে আবার জুমটা ওপেন করতে হবে। জি স্যার লিখছি স্যার। ওকে, এরপরে যদি যাই স্পেয়ার নো পেইনস, মানে কোনো কিছু একেবারে যথাসাধ্য সবকিছু চেষ্টা করা, যথাসাধ্য সবকিছু চেষ্টা করা। তাহলে হি স্পেয়ার্ড নো পেইনস টু রিচ টু হিজ গোল। হি স্পেয়ার্ড নো পেইন টু রিচ টু হিজ গোল, আপনি যখন বলছেন হি স্পেয়ার্ড নো পেইনস টু রিচ টু হিজ গোল। সোয়ান সং, শেষ কর্ম। দ্য টেম্পেস্ট ওয়াজ দ্য সোয়ান সং অফ কার? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে টেম্পেস্ট ওয়াজ দ্য সোয়ান সং অফ উইলিয়াম শেক্সপিয়ার। সফট সোপ, যার অর্থ হচ্ছে তোষামত করা। তাহলে আমি যদি বলি সফট সোপ, মিস্টার রহমান ইজ আ সফট সোপ পারসন।
তোষামোদকারী মানুষ, মানে মিস্টার রহমান ইজ আ সফট সোপ পারসন, মিস্টার রহমান একজন তোষামোদকারী মানুষ। সরি ফিগার, কৃতিত্ব দেখাতে না পারা। যখন বলা হচ্ছে সরি ফিগার, আপনি বলতে পারেন যে হি ব্রট আ সরি ফিগার ইন হিজ এক্সাম, সে তার পরীক্ষার মধ্যে একটা খারাপ মানে নাম্বার পেয়েছিল। হি ব্রট সরি ফিগার ইনটু হিজ এক্সাম। টেল আপন, ক্ষতি করা। ইউ শুড নট টেল আপন টু এনিওয়ান, ইউ শুড নট টেল আপন টু এনিওয়ান। এটা তাহলে লিখে ফেলেন তো, ইউ শুড নট টেল আপন টু এনিওয়ান, তোমার কারোর ক্ষতি করা উচিত না। You should not tell upon to anyone. হচ্ছে? জি স্যার, ইউ শুড নট এরপরে যদি বলি টু এনি। 3 স্কোর, সেটা হচ্ছে 60। 3 স্কোর হচ্ছে 60, যেটা আমরা এমনিতেই বলতে পারি যে আই হ্যাভ 3 স্কোর মানি ইন মাই পকেট, আমার পকেটে 60 টাকা আছে, আমার পকেটে 60 টাকা আছে। তাহলে আই হ্যাভ 3 স্কোর মানি ইন মাই পকেট, এখানে ছিল কালকে। আচ্ছা, এরপরে যদি বলি থ্রো অ্যান্ড থ্রো, সেটা হচ্ছে সম্যক ভাবে বা পুরোপুরি ভাবে। সেক্ষেত্রে আপনি যদি বলেন মিস্টার রহমান ইজ আ থ্রো অ্যান্ড থ্রো আ জেন্টলম্যান, পুরোপুরি ভাবে সে একজন জেন্টলম্যান মিস্টার রহমান। টু স্মেল আ র্যাট, অর্থাৎ সন্দেহ করা। আমি যদি বলি যে মিস্টার আনিস স্মেল, বা ওয়াইল, কি হলো, ক্যামেরাতে ডিস্টার্ব করছে নাকি? আচ্ছা, ওয়াইল the matter was confusing to uh, to understand for anybody, Mr. Rahman smelt a rat into it. বা আমি যদি বলি যে this issue, আমি যদি বলি মিস্টার, আর কি নাম দেওয়া যায়, মিস্টার কামাল smelt a rat into the behavior of his friend, বলবো ফ্রেন্ড না, of his subordinate, তাই তো? হয়েছে? আচ্ছা, এরপরে যদি যাই, টেক আ ফ্যান্সি টু, ভালো লাগা, টেক আ ফ্যান্সি টু, অর্থাৎ হি বা দিস পিকচার বা আই টুক আ ফ্যান্সি টু দিস মুভি, এই মুভিটা বা এই সিনেমাটা আমার ভালো লেগেছে। আই টুক আ ফ্যান্সি টু দিস মুভি, সেক্ষেত্রে আই টুক আ ফ্যান্সি টু দিস মুভি আবার ভালো লেগেছে। টেক ইনটু অ্যাকাউন্ট, বিবেচনা করা। আই এম টেকিং ইনটু অ্যাকাউন্ট ইয়োর ম্যাটার, বা ইয়োর ম্যাটার ইজ টেকিং ইনটু অ্যাকাউন্ট বাই মি, আমি এই ব্যাপারটা বিবেচনা করছি। তাহলে টেকিং ইনটু অ্যাকাউন্ট হচ্ছে বিবেচনা করা, তাই তো? এরপরে যদি যাই থ্রো থিক অ্যান্ড থিন, সেটা হচ্ছে বিপদে আপদে সর্বাবস্থাতেই, থ্রো থিক অ্যান্ড থিন। আই উইল স্টে বাই উইথ ইউ, বা আই উইল স্টে উইথ ইউ থ্রো থিক অ্যান্ড থিন, আমি বিপদে আপদে সর্বাবস্থায় তোমার সাথে আছি। যখন আপনি এই কথাটা বলছেন সেটা হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন, আমি বিপদে আপদে সর্বাবস্থায় তোমার সাথে আছি। সেক্ষেত্রে থ্রো থিক অ্যান্ড থিন হচ্ছে বিপদে আপদে সর্বাবস্থায়। টু ডু অ্যাওয়ে উইথ, সেটা হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। আমি যদি বলি উই শুড ডু অ্যাওয়ে উইথ স্মোকিং, আমরা স্মোকিং, আমাদের স্মোকিংটা ত্যাগ করা উচিত। উই শুড ডু অ্যাওয়ে উইথ স্মোকিং, আমাদের স্মোকিংটা ত্যাগ করা উচিত। টার্ন ওভার আ নিউ লিফ, নতুন অধ্যায়ের সূচনা করা। সেক্ষেত্রে যদি আপনি বলেন নতুন অধ্যায় সূচনা করা বোঝানোর ক্ষেত্রে টার্ন ওভার আ নিউ লিফ বলতে পারেন। তাহলে টার্ন ওভার আ নিউ লিফের যদি আপনি বলেন যে পাসিং ইনটু দ্য বিসিএস প্রিলিমিনারি এক্সাম টার্নড ওভার আ নিউ লিফ ইনটু হিজ লাইফ, বিসিএস প্রিলিমিনারিতে পরীক্ষায় পাস করার মাধ্যমে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো, তাই তো? তাহলে টার্ন ওভার আ নিউ লিফ, নতুন অধ্যায় সূচনা করা। while he passed into the BCS examination, preliminary examination, he turned over a new leaf. To end in smoke, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, all his efforts ended in smoke, তাহলে তার প্রত্যেকটা এফোর্ট ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। তাহলে ended in smoke মানে কি? ব্যর্থতায় পর্যবসিত হওয়া।
টু গেট অ্যালং উইথ সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রেখে যখন চলা হয়। টু গেট অ্যালং উইথ সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রেখে চলা। সেক্ষেত্রে আমি যদি বলি টু উই শুড গেট অ্যালং উইথ আওয়ার ফ্রেন্ডস, তাহলে এই পেজটা লিখে ফেলেন সেন্টেন্স। কোন সেন্টেন্স যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি এটাকে ইয়ে করে দিব। এরপরে যদি যাই সেটা হচ্ছে কি টু মিট ট্রাভেল ইন দা হাফ ওয়ে, সেটা হচ্ছে হতবুদ্ধি হওয়া। টু মিট ট্রাভেল ইন দা হাফ ওয়ে অর্থাৎ অর্ধেক রাস্তায় এসে আপনি যখন হতবুদ্ধি হয়ে যাচ্ছেন সেটা হয়ে যাচ্ছে টু মিট ট্রাভেল ইন দা হাফ ওয়ে। সেক্ষেত্রে টু বি কনফিউজড আপনি বলতে পারেন, টু গেট পাজলড আপনি বলতে পারেন। সেক্ষেত্রে while doing the math by exercise he met trouble with the halfway, he met trouble on the halfway। তো সেক্ষেত্রে টু মিট ট্রাভেল অন দ্য হাফওয়ে হচ্ছে হতবুদ্ধি হওয়া। আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা, হি স্টার্টেড হিজ বা হি জাস্ট আপ, বা আপনি যদি বলেন যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যখন একেবারে উইথ আটমোস্ট এফোর্টের কথা যখন আপনি বলছেন যে উই শুড আপ অ্যান্ড ডুইং আওয়ার work so that we can succeed, we should up and doing our work and so that we can succeed, we should up and doing our work so that we can succeed with a good grace সেটা হচ্ছে সানন্দে বা আনন্দের সাথে যখন কোনো কিছুকে আপনি অ্যাকসেপ্ট করছেন। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে I accept you বা I accepted you with a good grace, আপনি যখন বলছেন I accepted you with a good grace সেটা হয়ে যাচ্ছে কি সানন্দে বা আনন্দের সাথে কোনো কিছু যখন আপনি বলছেন। ঠিক আছে, তাহলে সানন্দে বোঝানোর ক্ষেত্রে আপনি বলছেন with a good grace, তাই তো? আপনি যদি বলেন I accepted you with a good grace, with a good grace, তাহলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম আনন্দের সাথে, তাই তো? এরপরে যদি আমি বলি সেটা কি উইথ আ ভিউ টু সেটা হচ্ছে উদ্দেশ্যে। I went there with a view to buying books, I went there with a view to buying books সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে আমি সেখানে গিয়েছিলাম বই কেনার উদ্দেশ্যে, তাই তো? তাহলে I went there with a view to buying books, আমি সেখানে গিয়েছিলাম বই কেনার উদ্দেশ্যে। এই বৃষ্টি হয়, বৃষ্টি কেমন হয় মিস করতেছি। এই যে জানালা টালানা কিছু নাই, হইলো কিছু, বৃষ্টি দেখা যায় না। তাহলে যখন বলা হচ্ছে উইথ আ গুড গ্রেস সেটা হচ্ছে সানন্দে, তাই তো? ওর্থ ওয়ান্স ওয়াইল সেটাকে যখন বলা হচ্ছে ওর্থ ওয়ান্স ওয়াইল সেটা হচ্ছে কোনো কিছু যথার্থ যখন মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওর্থ ওয়ান্স ওয়াইল অর্থাৎ যথাযোগ্য মূল্য দেয়া। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন উই শুড গিভ সামওয়ান বা উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ of the while of someone who is important in my life, we should give proper importance or vote someone's while who is important in our life। and white elephant যেটা হচ্ছে কি কাজে আসে না, মানে কাজে আসে না অথচ দামি অসুবিধাজনক। কেউ কিছু বলছেন? বলছি মূল্যবান কিন্তু অকেজো স্যার। হ্যাঁ, মূল্যবান কিন্তু অকেজো মানে আজেরা জিনিস আর কি। যখন বলা হচ্ছে worth one's while সেটা হচ্ছে যেটা দামে মানে কি বলে মূল্যবান কিন্তু অসুবিধাজনক, যেটাকে আসলে আপনি পজেশনে রাখতে আপনার জন্য অসুবিধা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াইট এলিফ্যান্টটাকে। ঠিক আছে, তাহলে এটার একটা সেন্টেন্স বলেন তো যে আপনার হোয়াইট এলিফ্যান্ট আপনি যে কারো একটা মানুষের নাম দিয়ে দেন যে হি ওয়াজ নাথিং বাট আ হোয়াইট এলিফ্যান্ট টু মি, হি ওয়াজ নাথিং বাট আ বা হি ইজ নাথিং বাট আ হোয়াইট এলিফ্যান্ট টু মি, সে আমার কাছে আর কিছুই না কেবল জাস্ট একটা অসুবিধাজনক সত্তা। আমি যদি বলি হি ইজ নাথিং বাট a white elephant to me। ইস কি সুন্দর সাউন্ড হচ্ছে বৃষ্টির। আপনারা বৃষ্টি ভালোবাসেন? বৃষ্টি ভালো লাগে? জি স্যার। তাহলে বৃষ্টি না দেখে ক্লাস কেমনে করেন?
আমি তো ক্লাস রেখে পারলে স্যার, আমি যদি পারতাম, আমি যদি স্যার নাও তাও এখন বৃষ্টি দেখতে চলে যেতাম জানেন। ওকে, যাই হোক, তো আমাদের মোটামুটি আজকে যে জিনিসগুলো এসেছে সেই জিনিসগুলো আমরা দেখলাম, সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করলাম আর কি। তো আশা করছি সবাই বুঝেছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, এবং আমার নেক্সট ক্লাসটা যেহেতু খুব শীঘ্রই 4টা থেকে শুরু হবে, তো সেজন্য এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস আজকে কি আপনাদের রিটার্নে মনে হয় প্রথম ক্লাস হয়েছে, আজকে আরো দুটো ক্লাস আছে আপনাদের, মানে পরবর্তীতে ইয়ের 11 থেকে 20তম যে রিটার্ন আছে, তো সেক্ষেত্রে আরো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, যদি সবকিছু ভালো থাকে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আর ডু ইউ হ্যাভ এনিথিং টু আস্ক? কোনো কোয়েশ্চেন আছে কি কারো? যদি না থাকে তাহলে আজকে এখানেই শেষ করবো। ওকে, ঠিক আছে। স্যার আছে? আচ্ছা, তাহলে হাত তুলেন, হাত তুলেন না কেন? আচ্ছা, রাসেল আহমেদ আনমিউট করে দিয়েছি। শারমিন বৃষ্টি আনমিউট। আরে আপনার নামের মধ্যেই তো বৃষ্টি আছে, শারমিন বৃষ্টি, আপনার নামের মধ্যেই তো বৃষ্টি আছে। স্যার আপনি যে কয়েকটা দেখালেন স্যার এর বাইরেও তো আরো পড়তে হবে স্যার, তাই না? হ্যাঁ, এর বাইরেও পড়বেন, কিন্তু আমি ইম্পর্টেন্স হিসেব করি, মানে ইম্পর্টেন্ট হিসেব করে দেখিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে। জি, শারমিন বৃষ্টি আমি শুনতে পাচ্ছি। আপনি শারমিন বৃষ্টি ছিলেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি বলেন স্যার, কিছু বলতেন? না স্যার, সবকিছু ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে স্যার, ভালো থাকবেন তাহলে। আজকে তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।